তো এটা হচ্ছে আমাদের ম্যাথের ফার্স্ট ক্লাস এবং টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট নাম্বারের উপরে। অর্থাৎ তোমার সংখ্যা রিলেটেড যাবতীয় যতগুলো কন্টেন্ট আছে আমরা সবকিছুই এখানে শিখবো। সো ফার্স্টেই যে টপিকটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আর তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মেইন টার্গেট কি? তোমাদের মেইন টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, সবগুলো জায়গাতেই কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন আসে। সো ম্যাথকে নেগলেক্ট করে তুমি ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিবা আর এজ এ সেকেন্ড টাইম হিসেবে নিবা, তাহলে তোমার কিন্তু চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আর যারা ম্যাথে ভালো করবে তাদের চান্স পাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ তুমি যেহেতু দেখো বি ইউনিটে ম্যাথ আছে, তারপরে তোমার বিউপিতে দেখো সেখানে এফবিএস এ তো ম্যাথ থেকে কোশ্চেন থাকেই, ওটা তো মাস্ট। এফ এ ডাবল এস এফ ট্রিপল এস সেখানেও ম্যাথ থেকে দুই একটা এমসিকিউ থাকে, আর ওই দুই এক মার্কের কারণেই চান্স তোমার হয় উপরের র্যাঙ্কে হবে, না হলে তোমার হয়তো চান্স মিসও হয়ে যেতে পারে। আবার রাজশাহী ইউনিভার্সিটিতেও ম্যাথ থেকে দুই এক মার্ক থাকে, আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও ম্যাথ থেকে প্রচুর। ঠিক আছে, তুমি ডি ইউনিটে পরীক্ষা দাও, প্রচুর কোশ্চেন। সো খেয়াল করো, এই যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এই যে চার্টটা, এটা আমরা অনেক আগে থেকেই মানে এটা সম্পর্কে জানি, যেমন ক্লাস 9-10-এ তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়ছো। বাট এখন একটু আমি জাস্ট রিভিউ করে দিচ্ছি। যেমন দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এটার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেশনাল আর একটা হচ্ছে ইরেশনাল। রেশনাল মানে হচ্ছে মূলদ। সো বেসিকলি যদি বলি, মূলদ মানে হচ্ছে তোমার পি বাই কিউ, অর্থাৎ যেটাকে তুমি ভগ্নাংশ ফরম্যাটে প্রকাশ করতে পারবা। আর অমূলদ মানে হচ্ছে যেটাকে তুমি পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করতে পারবা না। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে যে সকল সংখ্যা তুমি হচ্ছে এভাবে পি বাই কিউ ফরম্যাটে আনতে পারবা, সেটা যে কোনো ওয়েতেই হোক না কেন। সাপোজ আমি ধরো বললাম যে ওয়ান, এই সংখ্যাটাকে কিন্তু তুমি ইজিলি ওয়ানের নিচে একটা ওয়ান দিলে সেটা পি বাই কিউ ফরম্যাট হয়ে যাচ্ছে, আর এটা কোনো ধরনের মানে ইস্যু ক্রিয়েট করতেছে না, এটা এটা বাস্তব ঘটনা। তার মানে এটা কিন্তু তখন তোমার মূলদের মধ্যে পড়ে যাবে। আবার ধরো বললাম 0.5, এটা একটা দশমিক সংখ্যা, এটাকেও তুমি 1/2 লিখতে পারো, যেটার ভ্যালু এটা আসে। দ্যাট মিনস এখন তোমার পি বাই কিউ ফরম্যাট চলে আসছে। আবার ধরো আমি হচ্ছে রুট দিয়ে লিখলাম তোমার 16/25, এটাকে রুটের উপরে আছে, কিন্তু স্টিল এটাকে তুমি চাইলে রুটটাকে সরাইতে পারো। রুটটাকে সরাইলে 16-এর জন্য আসে 4, 25-এর জন্য আসে হচ্ছে গিয়ে 5। তো ঘুরে ফিরে দেখো পি বাই কিউ ফরম্যাট চলে আসছে। তো যে কোনো ওয়েতে যদি তুমি সেটাকে পি বাই কিউ ফরম্যাটে আনতে পারো, এবং সেটা তখন যদি তোমার কোনো ধরনের রুলস ভায়োলেট না করে, তখন সেটা তোমার মূলদ সংখ্যা। আর যে জিনিসগুলোকে কখনোই তুমি এরকম পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবে না, সেটাই হচ্ছে তোমার ইরেশনাল বা অমূলদ। তো এখন কোশ্চেন থাকে যে কোনগুলা মূলদ কোনগুলা মূলদ, একটু পরে আমরা সেটা ডিটেলসে দেখবো। ঠিক আছে, তারপরে চলে আসো এই যে মূলদ সংখ্যার মধ্যে আবার দুইটা ভাগ, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে তোমার নন পজিটিভ বা অধনাত্মক। তো এই যে নন পজিটিভের মধ্যে তোমার থাকে হচ্ছে মূলত যেটাকে আমরা নেগেটিভ নাম্বার বলতে পারি, বেসিক্যালি এটাই বলা যায় কাইন্ড অফ। কিন্তু ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যার মধ্যে মাঝখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে শূন্য, তাই না? এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, তো শূন্যকে আমরা কোনটা ধরবো? তো শূন্যকে হচ্ছে তোমার মনে রাখতে হবে, শূন্যর একটা ডেফিনেশন আছে, যেটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। মানে সেটা ধনাত্মকও না ঋণাত্মকও না, সেটাকে বলতে হবে অঋণাত্মক। বুঝতে পারছো? তো এই যে নন নেগেটিভ নাম্বার, এই জাস্ট টার্মটা মনে রাখবা, নন নেগেটিভ নাম্বার সেটা হচ্ছে শূন্য বা জিরো। এবং এই জিরো আবিষ্কার করছে কারা? ভারতীয়রা, আর্যভট্ট, মনে থাকে যেন। এবার চলে আসো তোমার আহ এই যে পজিটিভ নাম্বার, সেটার মধ্যে আবার দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ইন্টেজার পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে তোমার ফ্র্যাকশন বা তোমার ভগ্নাংশ সংখ্যা। আবার এই যে ইন্টেজার যেটা পূর্ণ সংখ্যা, সেটার মধ্যে মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যার মধ্যে আবার প্রচুর কোশ্চেন হয়, তাই এটা তোমাদেরকে 3 স্টার দিয়ে মনে রাখতে হবে। আর এটা ডিটেলস আমরা একটু পরে দেখবো। তারপর ইউনিটি বা একক, তারপর আছে কম্পোজিট নাম্বার বা কৃত্রিম সংখ্যা। তো আমাদের মূলত কাজ হচ্ছে এই জিনিসগুলাকে নিয়ে, মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আর মৌলিক সংখ্যা, এই কয়েকটা নিয়ে। তার মানে টোটাল 5টা কনসেপ্ট আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট: মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো এখন চলে আসো বেসিক কিছু ইনফরমেশন। সেটা হচ্ছে আমরা যে ম্যাথ করার ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি, সেখানে আমরা ডেসিমাল পদ্ধতিটাকে ফলো করি। ডেসিমাল, তোমরা যারা আইসিটি পড়ছো সেখানে একটা জিনিস ছিল, যেমন তোমার বাইনারি, বাইনারিতে কয়টা ডিজিট বলো তো? মোট অঙ্ক কয়টা বাইনারিতে, বা কি কি? দুটো। বলো। দুইটা, অর্থাৎ জিরো আর ওয়ান, তাই না? দুটো। বাইনারি, শূন্য বাইনারি, আর ওয়ান, শূন্য আর এক। রাইট। আর এই বাইনারিটা কিসে ব্যবহৃত হয়? বাইনারিটা ইউজ হয় হচ্ছে তোমার কম্পিউটারের ভাষার ক্ষেত্রে, কম্পিউটারের জন্য।
এরকমই একটা আছে অক্টাল পদ্ধতি, একটা আছে ডেসিমাল পদ্ধতি, একটা আছে হেক্সাডেসিমাল পদ্ধতি, আরো আছে কিন্তু অনেক পদ্ধতি, ওগুলো আমরা জানি না কারণ অত কিছু দরকার হয় না, এত কিছু দিয়ে কি হবে। বাট এমনিতে আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডেসিমাল পদ্ধতিটা ফলো করি, যেখানে টোটাল ডিজিট হচ্ছে 10টা, অঙ্ক হচ্ছে 10টা। কি কি? সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তো এখন 0 থেকে 9 পর্যন্ত দেখো, শূন্য একটা জিনিস আর বাকি সবগুলো হচ্ছে আরেকটা ক্যাটাগরি। শূন্যকে বলা হয় তোমার অভাব জ্ঞাপক অথবা সাহায্যকারী বা হেল্পিং নাম্বার। এটার কারণ হচ্ছে কি, যে এইটার নিজস্ব কোনো ভ্যালু নাই। ধরো তোমার কাছে 0 টাকা আছে, দ্যাট মিনস তুমি কি কোনো চকলেট কিনতে পারবা? ইটস ইম্পসিবল, তোমাকে কোনো দোকানদার চকলেট দিবে না আনলেস তুমি হাত পাতো। আর এই যে বাদ বাকি যেগুলা 1 থেকে 9 পর্যন্ত, এগুলা কিন্তু সার্থক। তোমার কাছে যদি 1 টাকা থাকে, তুমি একটা পাবা, 9 টাকা থাকলে 9টা পাবা চকলেট, এবং দোকানদার দিতে বাধ্য। তো এই জন্য এগুলাকে বলা হয় সার্থক, আর এইটাকে বলা হয় সাহায্যকারী বা অভাব জ্ঞাপক। অভাব জ্ঞাপক অর্থটা তো বুঝছো যে কেন এটা। আর সাহায্যকারী কোন অর্থে, দেখো তুমি এইটাকে এর ভিতরে যে কোনো একটা ডিজিটের সাথে লাগিয়ে দাও। সাপোজ 1-এর সাথে আমি যুক্ত করলাম, তখন এটার ভ্যালু হয়ে গেছে 10। আমি 2-এর সাথে যুক্ত করলাম, তখন হয়ে গেছে 20। আরেকটা যুক্ত করলাম, হয়ে গেল 100। আরেকটা যুক্ত করলাম, হয়ে গেল 200। তার মানে এটা অন্য একটা ডিজিটের সাথে যুক্ত হয়ে সে সেটার ভ্যালু দিতে পারতেছে ডিফারেন্ট ডিফারেন্ট। তো এই জন্য এটাকে বলা হয় সাহায্যকারী বা হেল্পিং নাম্বার। আই গেস কনসেপ্ট ক্লিয়ার। এই জায়গাটা দেখো, এখান থেকে গত বছর বিউপিতে FA ফ্যাকাল্টিতে কোশ্চেন আসছে, যেখানে কিন্তু স্বাভাবিকভাবে ম্যাথ থেকে কোশ্চেন আসার কথা না, কারণ সার্কুলারে বলা নেই, স্টিল এখান থেকে 1 মার্ক আসছে। তোমরা বুঝতে পারবো যে কোন কোশ্চেনটা আসছে। এগুলা মূলত আমি সেই 5 বছর যাবত স্টুডেন্ট পড়াচ্ছি, সবাইকেই সেম কন্টেন্ট পড়াচ্ছি। কারণ কি? কারণ জানি যে এই জিনিসগুলো বেসিক, এগুলা সবার জানা উচিত। কখন যে কোন ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন চলে আসে, নো ওয়ান নোজ। তো এটারই প্রমাণ এখন পাবা। দেখো, 1 থেকে 100 পর্যন্ত শূন্য কয়বার আসে? 11 বার। 1 থেকে 100 পর্যন্ত শূন্য ডিজিটটা রিপিট হইতে 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 11 বার আসে। 1 থেকে 100 পর্যন্ত এক সংখ্যাটা কতবার আসে? এক অঙ্কটা 21 বার। কথা বুঝছো? 1 থেকে 100 পর্যন্ত বাদ বাকি যে ডিজিট গুলো আছে, 2 থেকে 9 পর্যন্ত, সেগুলো আসে 20 বার। এখন কোশ্চেন ছিল বিউপিতে FA ফ্যাকাল্টিতে গত বছর, যে হাউ মেনি 5s, কোশ্চেনটা আমি পুরোটা লিখি, হাউ মেনি 5 apostrophe s আর দেয়ার ইন বিটুইন 1 to 100। তো আমাকে বলে এটার উত্তরটা কি? হাউ মেনি 5s আর দেয়ার ইন বিটুইন 1 to 100। আগে বলো তো কোশ্চেনটার মানে কি। মানে পাঁচটা কতবার আছে 100-র ভিতরে? 5 সংখ্যাটা 1 থেকে 100-র ভিতরে কতবার আসে, এটি হচ্ছে কোশ্চেন। 5 দিয়ে 20 বার। অ্যাপোস্ট্রোফি এস মানে কি? এটা প্লুরাল সংখ্যা, আসবে, অনেকবার আসে এই জন্য। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে তখন 20 বার। এই কোশ্চেনটা FA আসছে। অথচ FA এর মান বন্টনে কি আছে? বাংলা, ইংলিশ আর জিকে। বাংলা, ইংলিশ আর ইংলিশ ভার্সন জিকে। ম্যাথ তো নাই, তাও দেখো ম্যাথ থেকে কোশ্চেন আসছে। সো বি কেয়ারফুল। তোমরা যে যেই গ্রুপেই পরীক্ষা দাও না কেন, তুমি FBS এ দিবা না, তুমি জাবিতে বি ইউনিটে দিবা না, সি ইউনিটে দিবা, তোমাকে কিন্তু এই জিনিসগুলো শিখতে হবে। কারণ চলে আসতে পারে IQ রিলেটেড কোশ্চেন, বিউপিতে চলে আসতে পারে, রাজশাহীতে চলে আসতে পারে, চট্টগ্রাম চলে আসতে পারে। এটাই। সবাই কি বুঝছো এই জায়গাটা কিভাবে বিশটা হয়েছে? কারণ 2 থেকে 9-এর মধ্যেই তো 5 সংখ্যাটা আছে। যদি বলতাম 5 না, 4 কতবার আসে, তাও 20 বার। 7 কতবার আসে, তাও 20 বার। ক্লিয়ার? এটাই আর কি। 2 থেকে 9 পর্যন্ত সবগুলো এটার মধ্যে ইনক্লুডেড। এখন চলে আসো ক্ষুদ্রতম এবং বৃহত্তম এই কনসেপ্টটা। তো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম হচ্ছে 1, বৃহত্তম হচ্ছে 9, কারণ এখানে এক অঙ্ক বিশিষ্ট। এরকম যদি বলি 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে গিয়ে একটা এক, চারটা শূন্য, বাচ্চাদের পড়াশোনা। আর বৃহত্তম সংখ্যা বললে 5টাই হচ্ছে 9। তো এখন ধরো আমি তোমাদেরকে যদি কোশ্চেন করি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? উত্তর কত হবে বলো? 5 অঙ্কের এক। ক্ষুদ্র এবং 4 অঙ্কের বৃহত্তম, তাহলে সঠিক উত্তর হবে 1। কিভাবে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম বলছি, তাহলে কি হবে? 1 দিয়ে কটা শূন্য? 4টা শূন্য। ঠিক আছে। পার্থক্য 1 হবে ভাই। হ্যাঁ। আর হ্যাঁ, তোমার তো উত্তর নিলাম, এই যে 1 লিখে রাখছি। আর হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি 4টা 9? বিয়োগ করো 1। এই ধরনের কোশ্চেন দিবে। আচ্ছা, তারপর দেখো মূলদ অমূলদ চলে আসো। তো মূলদ সংখ্যা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে P/Q ফরম্যাটে প্রকাশ করা যায়, যেটা আমরা বললাম। এটাকে ইংরেজিতে রেশনাল নাম্বার বলে আর কি। এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় এই সেটটাকে।
আচ্ছা, সেটের মানে সেটের ম্যাথ তোমাদের করতে হবে, সেট ইম্পর্টেন্ট। সেট থেকে ডিরেক্টলিও কোশ্চেন আসে, তোমাকে ইন্টারসেকশন বা হচ্ছে ইউনিয়ন বা হচ্ছে তোমার সাবসেক্টর বা পাওয়ার সেক্টর, কি বলি সেক্টর বলতেছেন, পাওয়ার সেট বা সাবসেট। তারপর তোমার ধরো ওই যে ডি মর্গানের যে লটা সেটা। এছাড়া ধরো সেট থেকে ভেন গ্রামের সাহায্যে একটা কিছু ম্যাথ আসে। যেমন ধরো তুমি একটা সাবজেক্টে এত সংখ্যক পাস, আর একটা সাবজেক্টে এত পার্সেন্ট পাস, উভয় সাবজেক্টে এত সংখ্যক পাস, তাহলে উভয় সাবজেক্টে ফেল কত, বা মানে কত সংখ্যক পাস করছে, এই যে এই টাইপের ম্যাথ গুলা পরীক্ষায় প্রচুর আসে, দেখবা জব বলো অ্যাডমিশন বলো, এগুলাকে আমরা সেট দিয়ে করি আর কি। তো সেট শিখতে হবে। সেটের জনক কে বলতে পারবা? সেট আবিষ্কার করছে কে, বা সেটের সংজ্ঞা কি? সেটের সংজ্ঞা কি? এনিওয়ান? অপশন থাকলে সংজ্ঞা জিজ্ঞেস করছি, এটার অপশন দিয়ে তুমি অ্যান্সার করবে? এটা কোনো কথা? আচ্ছা, যদি জনকেরটা বলি, তাহলে সেটা হচ্ছে জর্জ ক্যান্টর, মানে ফাউন্ডার জর্জ না না ক্যান্টর ভাইয়া, সেটের। জনকের কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জর্জ ক্যান্টর। আর যদি ডেফিনেশন বলো, তাহলে জাস্ট একটা টার্ম মনে রাখতে হবে, যে বাস্তব জগতের যে কোনো বস্তুর সুসংজ্ঞায়িত যে সমাবেশটা সেটাকেই সেট বলা হয়। তার মানে এখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে সুসংজ্ঞায়িত। তুমি সেট তখনই বলবা যখন সেটা ওয়েল ডিফাইন্ড হইতে হবে, মানে নির্দিষ্ট করা হইতে হবে। তোমাকে আমি বললাম সংখ্যা, তুমি নিজে আমাকে কোশ্চেন করবা কিসের সংখ্যা, কোন সংখ্যা, তাই না? কিন্তু যখন যদি বলে যে জোড় সংখ্যা, তাহলে একটা সেট, বিজোড় সংখ্যা তাহলে একটা সেট, তারপরে পূর্ণ সংখ্যা একটা সেট, মৌলিক সংখ্যা একটা সেট, এরকম। বা ডিনার সেট, এই যে আমার সামনে ইয়ে দেখা যাচ্ছে আমাদের, সুকেস বলে না, সুকেসিতে বলে, সুকেসই বলে মেবি। তো এটার ভিতরে ডিনার সেট, এটাও কিন্তু কেন ডিনার সেট বলা হয়, মেয়েরা তো এগুলো জানো, কারণ এটা একদম পুরো মানে একটা সেট আকারে ওয়েল ডিফাইন্ড আছে। তোমার পিরিজ এগো একটা, তারপরে আর কি, মানে ছোট সাইজ বড় সাইজ, যেই সাইজের যেটা লাগে, তুমি এই খাবারটা দিবা এটার জন্য এই সাইজটা জরুরি, এই খাবারটা দিবা এটার জন্য একটু বড়টা জরুরি। তো এইভাবে একটা ওয়েল ডিফাইন্ড সেট থাকে, এটা ডিনার সেট বলে একটা কাইন্ড অফ, বুঝছো? ওকে, এখন চলে আসো আমরা আরেকটু আগাই। এই যে মূলদ সংখ্যা বললাম, তো এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে মূলদ সংখ্যার মধ্যে দেখো, সকল পূর্ণ সংখ্যাগুলো, সাপোজ ওয়ান বললাম, টু বললাম, থ্রি বললাম, এই সবগুলোর নিচে একটা এক দিলে কি কোনো মানের পরিবর্তন হবে? হবে না। তো এটাকে পি বাই কিউ ফরম্যাটে প্রকাশ করা যায়। 0.5 কে 1/2 আকারে লেখা যায়, রাইট? তারপর 2/3, এটা তো এমনিতেই পি বাই কিউ ফরম্যাটে দেওয়াই আছে, তাই না? আবার অমূলদ কোনটা, যেটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারবো না, যেমন তার মধ্যে এটা হচ্ছে √2, আমি √2 বললাম, and এটাকে কি তুমি দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবা পি বাই কিউ ফরম্যাটে? ইম্পসিবল। আচ্ছা, ইভেন √2 যে ভ্যালু সেটা মনে রাখতে হবে। তারপর পাই এর যে ভ্যালু, পাই এর ভ্যালু কত আমরা জানি, 3.14159 বা 3.1416 যেটাকে আমরা বলি। তো পাইকেও কিন্তু তুমি কখনো দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে লিখতে পারবে না। আর এই সংখ্যাগুলো হচ্ছে কি, এই যে পাই এর যে ভ্যালুটা, এটা অসীম পর্যন্ত এরকম যাইতেই থাকে, এখনো সুপার কম্পিউটার দিয়ে এটার অ্যাকচুয়াল ভ্যালু বের করতে পারে না কেউ। পাই এর ডেফিনেশন হচ্ছে তোমার, মানে আমরা পাই কিভাবে পাই। পাইয়ের কিন্তু একটা দিবস আছে, জানো? পাই দিবস কবে, একটু বলতে পারবা? বিশ্ব পাই দিবস, এনিওয়ান? কয়েকদিন আগেই গেছে, খেয়াল নাই কতটা হচ্ছে। পাই দিবস হচ্ছে তোমার মার্চ মাসের 14 তারিখ। 14ই মার্চ ভাইয়া। হ্যাঁ, এটার কারণ কি দেখো, পাইয়ের যে ইয়েটা, মানটা সেটা কি 3.1416 না? তো এখানে দেখো, থ্রি হচ্ছে কি 3 নম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর 14 হচ্ছে পয়েন্ট ভ্যালু, তার মানে এটা হচ্ছে 14 তারিখ। কথা বলছো, এখান থেকে এটা আসছে। তো যে তোমরা ঠিকই ভ্যালু মুখস্থ করে বসে আছো, কিন্তু দিবস মনে নাই। জাস্ট একটু রিলেট করে যদি এতটুকু আইডিয়া হয় যে এটা এটা এই কারণে আসছে, তাহলে তার জীবনে ভুলবা না, তাই না? তো যখন লাইফে একটা জিনিস মনে রাখবা, তুমি যদি এই যে একটা কোশ্চেন করো, যে হোয়াই বা হচ্ছে হাউ, তাইলে কিন্তু সবকিছুর অ্যান্সার চলে আসে। এই যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল না প্রতিবার, মানে এক লোক এই যে একটা বারবার আমি কেন, এরকম একটা ভিডিও দেখছিল নাকি এক নেতা, বলছে আমি কেন বারবার ফাঁসে যাচ্ছে, আমাকে নিয়ে কেন এত মাতামাতি। কোন মেয়র মেবি কোথাকার, ঢাকার না হ্যাঁ হ্যাঁ, উনি কোথাকার। একজন পলিটিশিয়ান, জি। হ্যাঁ, এই যে একটা খুব জি আমি ভাইয়া। কেন খালি ইয়ে করতেছিল। তো ওনার ওইখান থেকে ওই যে কেন, মানে আমি কেন, সবকিছুতে তুই কেন খোঁজার ট্রাই ট্রাই করবা, যে কেন এটা হয়েছে। দেখবা যে সবকিছুর পেছনে কোনো না কোনো লজিক আছে, ঠিক আছে? ওইটা পাইলে তখন দেখবা যে আর ভুলবা না। এনিওয়ে, ই হচ্ছে ওয়েলার নাম্বার, এটাকে বলা হয়। এটা হচ্ছে কোত্থেকে আসছে, ওই যে আমরা লগের ম্যাথ করছিলাম, সেখানে ন্যাচারাল লগ একটা বিষয় ছিল।
আর একটা তোমার ওটা স্বাভাবিক লগের মানে বেস কত, আর একটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো এই জায়গাটা থেকে তোমার আসছে আর কি এটা, এটারও একটা ভ্যালু আছে 2 পয়েন্ট সামথিং। এনিওয়ে, তো এই জিনিসগুলোকে কখনো তুমি পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবে না, এই জন্য এগুলাকে বলা হয় অমূলদ। ওকে। আর পাই মূলত এই যে 3.1416, এটা তো সুপার কম্পিউটার দিয়ে ভ্যালুটা বের করা যায় না, এটা ডেফিনেশন। তাহলে পাই আসলো কোত্থেকে, কেন পাই এত ইম্পর্টেন্ট? তো আমরা পৃথিবীতে যে সকল গোলাকার বস্তু দেখি না, সেগুলো মূলত পাইয়ের একটা ক্যালকুলেশন ইউজ করতে হয় গোলাকার বানাইতে গেলে। সাপোজ তুমি যখন একটা বৃত্ত দেখবা, ধরো বৃত্তের এটাকে বলা হয় কি সার্কামফারেন্স বা পরিধি। যখন তুমি পুরা একটা চক্কর দিলা, পুরা যতটুকু দৈর্ঘ্য হলো এটাকে বলা হয় সার্কামফারেন্স, পরিধি। আর মাঝখান বরাবর যে কেন্দ্র থাকে সেইটা বরাবর যেই সবচেয়ে বড় যেটা যায় এটাকে বলা হয় কি ব্যাস বা বৃহত্তম যে, তাই না? তো এই যে পরিধি এবং ব্যাসের যে অনুপাত সেটাই হচ্ছে পাই। তার মানে উপরে দেখবা 2 পাই আর পরিধির সূত্র। ব্যাসকে কি বলা হয়? ডি, ডায়ামিটার, তাই না? তো ডি সমান কি 2 আর না? কারণ এইটুকু যদি তোমার আর হয় ব্যাসার্ধ, তাহলে এটা তো দুইটা একসাথে, তাহলে কি 2 আর। তাহলে টু আর আর কাটা যায়, মাঝখান থেকে এই যে পাই চলে আস। তো পরিধি আর ব্যাসের অনুপাতকে বলা হয় পাই, এখান থেকে আসছে। তো বৃত্তাকার বস্তু বানাইতে গেলে তোমাকে হচ্ছে এই যেই অনুপাতটা ধরে এভাবে বানাইতে হয়, দেন সেই জায়গা থেকে এটার এত ইম্পর্টেন্স। এখন চলে আসো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। তো প্রাইম নাম্বারস হচ্ছে পৃথিবীতে, প্রাইম নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2। এর নিচে কোনো প্রাইম নাম্বার নাই। প্রাইম নাম্বারের সংজ্ঞাটা হচ্ছে এরকম: যেই সংখ্যাগুলার ওই সংখ্যা মানে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক নাই। ঠিক আছে? তো তুমি দেখো, 2, এইটার উৎপাদক কি কি? 1 আর 2, তাই না? 3, 1 আর 3। 5, 1 আর 5। 7, 1 আর 7। তারপর ধরো তোমার 23, 1 আর 23। এখন বলো 25, এটা কি মৌলিক সংখ্যা হবে? হুম। না। কারণ কি কি আছে, না এক ভাই, আছে, এটা 5 প্রাইম আছে, নাম্বার না। তারপরে 25 আছে, তো কয়েকটা চলে আসছে, 5 তো চলে আসছে, অনেকগুলো চলে আসছে, এই জন্য হবে না। সো এই হচ্ছে বিষয়। এখন মনে রাখবা 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, একই সাথে এটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা। কারণ তুমি 3, 5, 7, 11, 13, 17, 23, এভাবে যত উপরের দিকে যাবা সকল সংখ্যা বিজোড় মৌলিক সংখ্যার মধ্যে। শুধুমাত্র প্রথম যেটা সেটাই হচ্ছে জোড় 2, আর এটা একমাত্র ছোট, একমাত্র জোড়, একমাত্র ছোট, মানে সবচেয়ে ক্ষুদ্রতম, একমাত্র কি আবার, মানে একমাত্র জোড় এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আরেকটা জিনিস দেখো, 1 থেকে 100 পর্যন্ত আমাদের ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে, এটা বেসিক, তাই এটা মনে রাখা জরুরি। ধরো আমি তো তোমাকে 1 থেকে 1000 পর্যন্ত জিজ্ঞেস করাটা ঠিক না, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত এজ এ স্টুডেন্ট তোমার এটা জানাটা বেসিক রেসপন্সিবিলিটি। তো এই জন্য পরীক্ষায় দিবে যে 1 থেকে 100 পর্যন্ত মূল সংখ্যা আছে কয়টা? 25টা। এদের যোগফল কত? 1060। এই দুইটা জিনিস মুখস্থ রাখবা, ইটস ইম্পর্টেন্ট। আর এই যে 25টা যে কতগুলা কিভাবে আসে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এখানে পাবো আমরা। দেখো, একটা টেকনিক ইউজ করবা, ডিডি বিবিসি বিবিসি বিএ। ডি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 4, 2 2 3, আবারও 2 2 3, 2 1। এটা হচ্ছে ক্লু। এখানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যা আছে। দেখো 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, তার মানে প্রথমে ডি, 2 3 5 7। 10 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 11 13 17 19। 20 থেকে 30 পর্যন্ত আছে হচ্ছে দুইটা, 23 29। 30 থেকে 40 পর্যন্ত আছে দুইটা, 31 37। 40 থেকে 50 পর্যন্ত আছে 41 43 47, তিনটা। তো আবারও দেখো এইভাবেই দুইটা দুইটা তিনটা, আবার দুইটা একটা। তো এই যে 1 থেকে 100 পর্যন্ত এরকম। এখন ধরো তোমাকে আমি কোশ্চেন করলাম যে 30 থেকে তোমার 50 পর্যন্ত কতগুলা মৌলিক সংখ্যা আছে, তো আমাকে এখানে দেখে উত্তর করো তো, বাই টেকনিক ইউজ করে উত্তর করো তো। 30 থেকে 50 পর্যন্ত 5টি। 5টা আছে, দেখো তাহলে কোন কোন ক্যাটাগরি পড়বে? এই যে এই 4 হচ্ছে 1 থেকে 10, এই 4 হচ্ছে 10 থেকে 20, এই হচ্ছে গিয়া 20 থেকে 30, এই হচ্ছে গিয়া 30 থেকে 40, তাহলে এইটাকে নিব। এটা হচ্ছে 40 থেকে 50, তাহলে এইটাকে নিব। তাহলে 3 আর 2 5 চলে আসলো। তোমাকে আরেকটু বড় দিতে পারে, 10 থেকে 60 পর্যন্ত দিতে পারে, ইজিলি এখান থেকে ক্যালকুলেট করে বের করে ফেলবা। সো পারবা না এটা দিয়ে, টেকনিকটা দিয়ে? বলো। জি। জি ভাইয়া পারবো। ওকে, এবার চলে আসো যে ডিভিজিবিলিটি টেস্ট।
এটা খুবই বেসিক একটা মেথড। ধরো অনেক সময় একটা বড় সংখ্যা দিয়ে বলবে কি এটা কি 3 দ্বারা ভাগ যাবে কিনা, বা এটা কি মৌলিক কিনা, তখন তুমি হচ্ছে এইভাবে ডিভিজিবিলিটি টেস্ট করবা। তোমাদের কারো কাছে কি এরকম মানে ভিডিও বা অডিও ল্যাগ করতেছে, যেটা একজন লিখলো? হুম। ভাইয়া ভিডিও ল্যাগ করতেছে না আপনার, মানে আপনার স্লাইড ল্যাগ করতেছে না, আপনার ভিডিওটা ল্যাগ করতেছে। মানে আপনার কি বলবো ভাই, আপনার নিজের ভিডিও ভাইয়া ল্যাগ করতেছে। অডিও ঠিক সবারই আছে কি সেম? ভাইয়া। ঠিক আছে। না ভাইয়া, এখানে তো সব ঠিকঠাকই আছে। ঠিক আছে তো স্যার। ওই নেটওয়ার্কের কারণে হয়তো ইস্যু হতে পারে, দেখো এরকম। এনিওয়ে, দেখো মৌলিক সংখ্যা চেনার উপায়ের জন্য আমাদেরকে ডিভিজিবিলিটি টেস্টটা করতে হয়। এখন ধরো কোনো একটা বড় সংখ্যা দিল, তুমি দেখলে এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে বুঝতে হবে এটা মৌলিক না, কারণ যেহেতু ভাগ যাচ্ছে। তো 2 দ্বারা কোন কোন সংখ্যা ভাগ যায়? 2 দ্বারা সকল জোড় সংখ্যা ভাগ যায়। তো যদি যদি জোড় একটা সংখ্যা দেখো তাহলে বুঝতে হবে যে না, এটা মৌলিক না। কারণ আমরা জানি জোড় একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই। তাহলে 2 এর ক্ষেত্রে কি, জোড় সংখ্যা হলে শুরুতেই বাদ। 3 দ্বারা কোন কোন সংখ্যা ভাগ যাবে? এখন অনেক বড় সংখ্যা দিল, তুমি কি 3 দ্বারা এটা ভাগ করবে এতক্ষণ ধরে? খুব সময় লেগে যাবে না? জন্য একটা টেকনিক আছে, সাম অফ দ্য ডিজিটস আর ডিভিজিবল বাই 3। 3 দ্বারা যে সকল সংখ্যা ডিভিজিবল, সেগুলোর যে ডিজিট গুলার যোগফল সেটাও 3 দ্বারা ডিভিজিবল। ধরো আমি বললাম 153, এটা কি 3 দ্বারা ডিভিজিবল কিনা? তুমি দেখো 1, 5 আর 3 এর যোগফল কত? 5 আর 3 8, আর 1 যোগ করলে 9, তো 9 কি 3 দ্বারা ডিভিজিবল? হ্যাঁ। তাহলে এইটাও 3 দ্বারা ডিভিজিবল, করে দেখো হয়ে যাবে। অন্য যে কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো, সংখ্যাগুলোর যোগফল যদি তোমার 3 দ্বারা ডিভিজিবল হয়, ওই সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল। 4 দ্বারা হচ্ছে কোনগুলা ডিভিজিবল? কোন একটা সংখ্যা বললাম, যদি সেটার শেষের দুইটা, যেমন 1524, এটাও 4 দ্বারা ডিভিজিবল, কারণ দেখো শেষের দুইটা ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে যে 24। তাহলে এই পুরাটাও 4 দ্বারা ডিভিজিবল। 5 দ্বারা কি, যে সকল সংখ্যা শেষে 5 অথবা 0 থাকে সেগুলোই 5 দ্বারা ডিভিজিবল, অন্য কোনো সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল হবে না। 6 এর ক্ষেত্রে আমরা 2 আর 3 এর মেথডটা দুইটাই অ্যাপ্লাই করবো, অর্থাৎ জোড় হইতে হবে এবং যোগফলটা 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে, তাহলে সেটা 6 দ্বারাও ডিভিজিবল হবে। 7 এর ক্ষেত্রে হচ্ছে এই যে টাইপটা একটু অন্যরকম। যেমন দেখো, এই লাস্টের ডিজিটটাকে সরিয়ে সেটাকে ডাবল করতে হয়, এবং বাকি অংশ থেকে সেটাকে বিয়োগ করতে হয়। যদি বিয়োগফল 0 অথবা 7-এর গুণিতক আকারে আসে, তখন সেটাকে আমরা বলবো 7 দ্বারা ডিভিজিবল। তো এটা অনেকটা মানে এখানেও অনেকগুলা ধাপ আছে, তার মানে সময় লাগে। তো 7-এর ক্ষেত্রে, 9-এর ক্ষেত্রে এবং 11-র ক্ষেত্রে, 7, 9 এবং 11-র ক্ষেত্রে আমরা ম্যানুয়াল মেথড অ্যাপ্লাই করব। ম্যানুয়াল মেথডটা কি? ধরো আমি বললাম যেমন 1, 1, 2, 3, 9, এই সংখ্যাটা কি 7 দ্বারা ডিভিজিবল কিনা। বেসিক ইয়ে করবা তুমি, 7 দিয়ে দেখো 12-এর মধ্যে যায় কিনা। একবার যায়, তাহলে কত থাকে? 5, তাই না? এবার 53 নাও, তাহলে 53-এর মধ্যে 7 কয়বার যায়? 7 7 49, তাই না? তাহলে 7 বার যায়, থাকে কত? 4। তাহলে 49 হয়ে যায়, 4 থাকলে 4-এর সাথে 9 নিলে 49 হয়ে যায়, তাহলে 7 বার মিলে গেছে, তাহলে 7 দ্বারা ডিভিজিবল। এভাবে ম্যানুয়ালি তুমি যাবা। সবাই কি বুঝতে পারছো? যদি 7, 9 এবং 11 ক্যালকুলেশনটা করতে হয় তাহলে কি করবা? ম্যানুয়ালি যাবা। 13-র ক্ষেত্রেও সেম, যদিও 13টা লাগে না, অনেক সময় আবার লাগে। আমরা একটু পরে দেখবো এই জিনিসগুলা। এখন চলে আসো তোমার এই যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, কনসিকিউটিভ নাম্বার, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো কনসিকিউটিভ নাম্বার বললে আমরা কি জানি, যে ক্রমিক, অর্থাৎ একটার পর পর 1, 2, 3, 4, 5, 6, তার মানে কি এক্স হচ্ছে 1, তাহলে পরেরটা কি হবে? x+1, 1+1 2, তারপরে 1+2 3, 1+3 তাহলে 4। এভাবে দেখো 1, 2, 3, 4 করে 4 আসতেছে। তার মানে এটা হচ্ছে একদম ক্রমিক সংখ্যা বললে এই সিরিজটা অ্যাপ্লাই হয়। কিন্তু যদি বলি যে কনসিকিউটিভ ইভেন বা ক্রমিক জোড় সংখ্যা, তখন ক্রমিক জোড় সংখ্যা সিরিজটা কি আসে? 2, 4, 6, 8, 10, 12 এইভাবে। তো তখন দেখো মাঝখানে গ্যাপ কত? 2 2 করে। তো এই জন্য তোমার এই যে সিরিজটা এক্স দিয়ে যদি শুরু হয়, তাহলে পরে হবে কি x+2, x+4, x+6 এভাবে করে। অর্থাৎ এটা 2, এটা তখন 4, এটা তখন 6, এটা তখন 8। আবার যদি বলি কনসিকিউটিভ অড বা ক্রমিক বিজোড় সংখ্যা, তখনও কিন্তু আমার সেম সিরিজই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে দেখো, তুমি যদি কনসিকিউটিভ বিজোড়ও বলো, তাহলে 1, 3, 5, 7, 9, 11, 13 এভাবে করে যাবে। তখনও দেখো তুমি কিন্তু মাঝখানে গ্যাপ 2 2 করে নিচ্ছ, তাহলে সিরিজ আসতেছে গ্যাপ দিয়ে। তো সেইখানে আবার তুমি প্রথম সংখ্যাটাকে 1 ধরে নিচ্ছ, তাহলে পরেরটা কি হবে? 3, তারপরটা 5, তারপরটা 7, এরকম।
তো এখানে বিষয়টা হচ্ছে আমি যখন ক্রমিক জোড় বলতেছি তখন প্রথমে এক্স কে ধরতেছি 2, ক্রমিক বিজোড় বলতেছি তখন এক্স কে ধরতেছি 1। কিন্তু আমার যে সিরিজটা সেখানে কোনো পরিবর্তন নাই, জোড়ের ক্ষেত্রেও সেম, বিজোড়ের ক্ষেত্রেও সেম যদি ক্রমিক সংখ্যা বলে। সবাই ক্লিয়ার এই জায়গাটা? বলো, না একটু রেসপন্স ভাইয়া। করো। ক্লিয়ার না? আচ্ছা আরেকবার বলতেছি, দেখো। ধরো এখানে বিষয় হচ্ছে যে আরেকবার বলেন। এই যে ক্রমিক জোড় সংখ্যার যে সিরিজটা, অনেক সময় আমাদেরকে বলবে যে 3টি ক্রমিক জোড় সংখ্যা বা 5টি ক্রমিক জোড় সংখ্যা। তো তখন তো আর আমরা সংখ্যা ধরে করব না, আমরা সিরিজ ধরে ক্যালকুলেট করার ট্রাই করব, তাই না? যে এক্স ধরে এক্স এর মান বের করব। তো তোমাকে যদি কনসিকিউটিভ সংখ্যা বলে, জোড় বিজোড় না বলে, তখন তুমি ডিরেক্টলি এরকম সিরিজ ধরে নেবা, এক্স এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। কিন্তু ধরো বললো কনসিকিউটিভ ইভেন বা কনসিকিউটিভ জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, তাহলে ক্রমিক জোড় সংখ্যা মানে কি 2 4 6 8। তো সেই ক্ষেত্রে সিরিজটা আসে এরকম এক্স এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে করে। কারণ প্রতিবারই দেখো 2 2 করে গ্যাপ না প্রত্যেকটার সাথে। তাহলে এক্স যদি 2 হয় তারপরটা হবে কি 4, তাহলে 2 প্লাস 2। এরপরটা হবে 6, তাহলে তোমার 2 প্লাস 4। এরপরটা হবে 8, তাহলে 2 প্লাস 6। আবার যদি বলি কনসিকিউটিভ বিজোড়, তাহলে প্রথমটা 1, তারপরটা 3, তারপরটা 5, তারপরটা 7, তাহলে এখানেও দেখো গ্যাপ 2 2 করে। এই জন্য এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6। কিন্তু এখানে এক্সটা হচ্ছে 1 ধরে নিচ্ছি, এখানে এক্সটা হচ্ছে 2 ধরে নিচ্ছি। কেন তুমি ক্রমিক জোড় সংখ্যাটা হিসাব করতেছো, প্রথমে ধরছো 1, তাহলে কেমনে হবে? আবার ক্রমিক বিজোড় সংখ্যা হিসাবে প্রথমে ধরছো 2, তাহলে কেমনে হবে? তো এই হচ্ছে বিষয়টা আর কি। এবার ক্লিয়ার? জি। হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে। তো এখানে দেখো যে আরেকটা বেসিক মানে টেকনিক, সেটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গকে যদি তুমি বিয়োগ করো, তাহলে ওই দুইটা ক্রমিক সংখ্যার তুমি যোগফল পাবা। তো ধরো ক্রমিক সংখ্যা কি কি বলো তো, যে কোনো দুইটা ক্রমিক সংখ্যা, এখানে 2 3 দেওয়া আছে। তো আমরা অন্য দুইটা ধরি। 2 3 এর ক্ষেত্রে কি হয়েছে, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু কত হয়েছে, 9 - 4 ইকুয়াল টু 5। 3 আর 2 কে যোগ করলো 5। তুমি অন্য দুইটা বলো ক্রমিক। 5 এবং 7। 5 আর 7 ক্রমিক? না, 7 8 সরি ভাই। ভাই। 5 আর 6 7 8। হবে? তুমি তো ক্রমিক সংখ্যা লাভ দিয়ে 7-এ চলে গেছো। ঠিক আছে, অথবা 7 8, রাইট? তো দেখো আমরা যদি এটার ক্ষেত্রে করি, তাহলে 6 এর স্কোয়ার করবা, 5 এর স্কোয়ার করবা, তাহলে 36 25, বিয়োগ করলে দেখবে 11 আসতেছে। আর এখানে যদি 5 আর 6 কে যোগ করো তাহলে 11। এক্ষেত্রে দেখো 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 8 8 64, 7 7 49, এখানে করলে তোমার আসবে গিয়া 15, যেটা এদের যোগফলের সমান 15। এটাই আর কি, সিম্পল রুলস। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। তারপরে আসো যে বর্গের অন্তর, এই টাইপটা ইম্পর্টেন্ট। এটা থেকে যেহেতু প্রচুর কোশ্চেন দেয় এবং আদার্স ইউনিভার্সিটি গুলোতেও দেয়। বর্গের অন্তর যদি বলে, তোমার ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা বের করতে হবে। বর্গের অন্তর দেওয়া থাকবে পরীক্ষায়, হইতে পারে বর্গের অন্তর বলা থাকলো 199, বললো যে ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কত, অথবা বলবো যে দুইটার পার্থক্য কত, অথবা বলবো যে দুইটার মধ্যে যোগফল কত। তো তোমাকে যখন বর্গের অন্তর দেওয়া থাকবে, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সেটা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, বৃহত্তম সংখ্যাটা হবে 1 যোগ করে 2 দ্বারা ভাগ। এই হচ্ছে মেথড। তো যদি 199 হয় অন্তর, তাহলে আমাকে বলো ক্ষুদ্রতম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা কত। এই টেকনিক ইউজ করে 199 - 1 ডিভাইড বাই 2, 199 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে আসবে 99, 1 যোগ ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে কত, 100। কারণ এখানে 200 হয়ে যাবে 2 দ্বারা ভাগ করলে 100। হ্যাঁ বলো। না, বললাম 100। ও আচ্ছা। তারপর দেখো ভাজক সংখ্যা নির্ণয়ের টেকনিক, এটা হচ্ছে আরেকটা টাইপ। এটা ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট নাও বলতে পারো, বাট শিখে রাখো, কোথাও না কোথাও কাজে আসবে। তোমাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে বলবে যে এটার ভাজক সংখ্যা কতগুলা, মানে এটা কতগুলা সংখ্যা দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে বিষয়। সাপোজ ধরো 24 বললো, 24-এর ভাজক সংখ্যা কয়টি, বা 72-এর বলতে পারে। আমরা 24-এরটা শিখবো, 72-এরটা আমরা প্র্যাকটিস করব। তো যখন ভাজক সংখ্যা নির্ণয় করতে বলবে, দেখো এখানে বলা আছে যে মৌলিক উৎপাদক যত সংখ্যক তত সূচক বসাতে হবে, ভিত্তি বাদ দিতে হবে, সূচকের সাথে 1 যোগ করে সব গুণ করতে হবে। মানে এটা হচ্ছে টেকনিক, আমি আমার মতো করে টেকনিকটা লিখে দিছি। অ্যাকচুয়ালি জিনিসটা কি, মৌলিক উৎপাদক করতে বলছে এখানে, তাই না? তাহলে 24-এর মৌলিক উৎপাদক করো, 2 দ্বারা করলে কত, 12, আবার করলে 6, এবার 2 দ্বারা করলে 3। আর কি করা যাবে? না। এখন বলছে এগুলাকে সূচক আকারে বসাইতে। সূচক মানে কি, পাওয়ার ফরম্যাটে। 2 কয়বার আছে, 3 বার, 2 এর পাওয়ার 3। 3 কয়বার আছে, একবার, 3 এর পাওয়ার 1। ঠিক আছে। এখন বলছে সূচকের সাথে ও ভিত্তিটাকে বাদ দিতে হবে। এই ভিত্তি নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। এই যে পাওয়ার যেগুলাকে আমি পাইছি, 3 বার, একবার,
এগুলোর সাথে এক যোগ করে সব গুণ করব। তাহলে 3-এর সাথে এক যোগ করবা, 1-এর সাথে এক যোগ করবা, তাহলে কত হয়? 4 গুণ 3, তাহলে 12টা হচ্ছে টোটাল। কি কই, এদিকে তো এক, তাহলে 2, 3 আর 2 টোটাল 8টা হচ্ছে গিয়ে তোমার ভাজক সংখ্যা। বুঝছো সবাই? তো এইভাবে 72-এরটা আমরা প্র্যাকটিস করব। এখানে কি কোনো ডাউট আছে কিভাবে জি জাস্ট ভাইয়া। মৌলিক উৎপাদক করবা, সেটাকে পাওয়ার আকারে লিখবা, যতগুলা আসে পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করবা, ব্যাস। এখন চলে আসো দশমিক সংখ্যার গুণভাগ। এই মেথডটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু মনোযোগ দিয়ে সবাই শিখো। যে দশমিক সংখ্যার গুণভাগ, এখন তো আমাকে ক্যালকুলেটর দিচ্ছে না, আমি কিভাবে করব শর্টকাটে এত অল্প সময়ের মধ্যে? এখানে এটার খুবই সিম্পল কিছু ওয়ে আছে। যখন তোমাকে গুণ করতে বলবে, তখন মনে করবা যে এখানে কোনো দশমিক নাই, ঠিক আছে? ডিরেক্ট সংখ্যাগুলোকে গুণ করবা। এখানে তাহলে যদি দশমিক না থাকে, এই সংখ্যাটা কত বলো? 1। এখানে যদি দশমিক না থাকে, এই সংখ্যাটা কত? 2। দুইটাকে গুণ করলে কত হবে? 2-কে 2 লিখে দিবা। এখন তুমি আবার দশমিককে মনে করবা, যেটাকে ভুলে গেছিলে আগে। এখানে কয় ঘর আছে? দশমিক 1 ঘর। এখানে কয় ঘর আছে? 2 ঘর। তাহলে টোটাল কয় ঘর হলো? 3 ঘর। তাহলে এখানে অলরেডি 2 আছে, 1 ঘর আছে, আরো দুইটা শূন্য দিয়ে তারপর দশমিকটাকে দিবা। তাহলে 0.002, এটা হচ্ছে উত্তর। ক্যালকুলেটরে করো, একই অ্যান্সার আসবে। এটা নিজেরা করো তো, জাস্ট সংখ্যা দুইটাকে গুণ করো, কত হবে দশমিককে ভুলে গিয়া? হুম, বলো কত হবে? 6 আর 3 জিরো 18। 0.4টা 0 18। রাইট, দেখো 18 আসছে না, 6 আর 3-কে গুণ করলে 18। এখন এখানে ঘর আছে 2 ঘর, এখানে আছে টোটাল 1 2 3 4, 4 ঘর। তার মানে টোটাল ঘর কয় ঘর? 6 ঘর হইলো। এখানে অলরেডি 2 ঘর আছে, আরো 4টা শূন্য, তারপর দশমিক, শেষ। এটাও পারবা আই গেস, তোমাদের SW থাকলো। এইখানে দেখো আবার চিহ্ন একটু চেঞ্জ, এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন, তাহলে ভাগ করতে বলছে। ভাগ। হ্যাঁ, তো এখন ভাগের ক্ষেত্রে কি করবা? ভাগের ক্ষেত্রে করার ক্ষেত্রে তোমরা জিনিসটাকে, তোমাদের পেজে তো তারা জায়গাকে শর্ট করার জন্য এইভাবে দিয়ে রাখতে পারে সামনাসামনি, কিন্তু আমরা এই ম্যাথগুলা ভাগের গুলা করার ক্ষেত্রে উপর নিচে লিখে নিব পাশে রাফের জন্য। তাহলে 0.03 আছে, আর নিচে হচ্ছে 0.000, তারপরে 6, 3টা 0, তারপর 6। ভাগের ক্ষেত্রে কি করবা? ঘর সমান করবা। ঘর, উপরে কয় ঘর আছে? 2 ঘর। নিচে কয় ঘর আছে? 4 ঘর। তাহলে উপরে শর্ট আছে না? এখন এই শর্টকে তো আমাকে ফিল আপ করতে হবে। নিচে যেহেতু 4 ঘর আছে, উপরে আরো 2 ঘরকে বাড়াইতে হবে। এখন দশমিকের পরে ধরো এখানে আছে 0.03, এটার পরে যদি আমি আরো দুইটা শূন্য দিই, এটার কি ভ্যালুর কোনো পরিবর্তন হয়েছে? 0.03 যেই কথা, 0.030000 হাজারটা জিরো দাও, কোনো ভ্যালুর কোনো চেঞ্জ আসবে বলো? না। সামনে দশমিক সংখ্যার সামনে যত জিরো দেওয়া হয়, কোনো ভ্যালুর চেঞ্জ হয় না। তো এটাকে আমি ঘর সমান করতে হবে যেহেতু টেকনিক, তাহলে এখানে আরো দুইটা শূন্য দিয়ে দিলাম, ভ্যালুর কোনো চেঞ্জ হইলো না। তো যেহেতু এখন গড় সমান হয়ে গেছে, এখন তুমি দশমিককে ভুলে যাবা। কথা বুঝছো? তাইলে কি, এটা হয়ে যাবে 300, নিচেরটা হয়ে যাবে কত? 6। কাটাকাটি করো, 5 6 30, 50। তাহলে সঠিক উত্তর হচ্ছে 50। ক্যালকুলেটরে করে সেম অ্যান্সার আসবে। এখানে দেখো দুইটা ধাপে আছে, উপরেরটা এই পাশেরটুকু গুণ, এই পাশেরটুকু গুণ, আবার এই দুইটা টোটালি আবার ভাগ আকারে আছে। সেম আমরা এই ফরম্যাটে লিখে নিব, উপর নিচে আকারে। তাহলে 0.06, 0.3টা 0 2, আর নিচে হচ্ছে 0.04, 0.03। তাহলে আমাকে বলো, উপরে কয় ঘর আছে দশমিক? উপরে কয় ঘর আছে? এখানে 2 ঘর, এখানে 4 ঘর, টোটাল 6 ঘর না? নিচে কয় ঘর আছে? 2 ঘর 2 ঘর, 4 ঘর। তাহলে নিচে শর্টেজ কয় ঘরের? শর্টেজ 2 ঘরের শর্টেজ। এখন তুমি 0.04-এর সাথে দুইটা দিয়ে বাড়াই দিতে পারো, 0.03-র সাথে দুইটা দিয়ে বাড়াই দিতে পারো, অথবা এখানে একটা দিতে পারো, এখানে একটা দিতে পারো। তুমি কোনটা করবা? তুমি বলো কোনটা করবা। আমরা একটু এই কাজটা উপরে করি। 0.04 এর সাথে একটা দেন, আর 0.03 এর সাথে একটা দেন। আচ্ছা, তাহলে উপরে থাকলো 0.06, 0.000, 3টা 0 ট্রু, আর নিচে এখন বলছো যে এটার সাথে একটা দিতে, এটার সাথে একটা দিতে। তাহলে 0.040 × 0.030। ঠিক আছে, এখন দশমিককে তুমি ভুলে যাও ভাগের মেথডে। যদি ভুলে যাও, তাহলে উপরে কি হবে? 6 গুণ
এখানে 2, আর তো কিছু নেই, এটা হয়ে যাবে 40, দশমিক তো এখানে ভুলে গেলে এটা হয়ে যাবে 040, তো তাহলে 40, এটা হয়ে যাবে 30। তাহলে দেখো 2 দিয়ে কাটলে এটা 20, 6 দিয়া তোমার 30-কে কাটলে কত, 5। তাহলে নিচে 20 আর 5-এর গুণ, 5 20-এ কত, 100 না? আর উপরে কিন্তু 1 আছে, 1-কে ভুলে গেলে হবে না। তাহলে 1/100, দ্যাট মিনস 0.01। বুঝতে পারছো? এটা হচ্ছে উত্তর। তুমি ক্যালকুলেটরে করো এই টোটাল জিনিসটা, দেখবে 0.01 আসছে। সবাই কি বুঝছো দশমিকের গুণ এবং ভাগ? এটা খুবই জি ইম্পর্টেন্ট। ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আবার রেকর্ড ক্লাস দেখে নিবা, তখন এই জিনিসগুলো আরো প্র্যাকটিস হবে। তুমি নিজের মতো করে সংখ্যা সাজিয়ে নিজেও করতে পারো, নো প্রবলেম। তবে একটা জিনিস খেয়াল করছো, আমরা গুণের ক্ষেত্রে দশমিকের ক্ষেত্রে যে কাজটা করছি, ভাগের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা করছি। গুণের ক্ষেত্রে কি, শুরুতে দশমিককে ভুলে গিয়া আমরা করছি কি, সংখ্যাগুলাকে গুণ করছি, তারপরকে দশমিককে স্মরণ করছি। আর এখানে হচ্ছে আমরা ঘর সমান করে তারপর দশমিককে ভুলে যাচ্ছি। গুণের ক্ষেত্রে দশমিককে পরে স্মরণ করতেছি না গুণ টুন করার পরে, আর এখানে হচ্ছে আমরা দশমিককে শেষে গিয়ে ভুলে যাচ্ছি, জাস্ট উল্টাই, রিভার্স। এই আর কি, ঘর সমান করতে হয়, শুধু এইটুকু মনে রাখবা। সো এখানে দেখো 1.4 এর 0.4% সমান কত? তাহলে 1.4 ঠিক আছে, 0.4% মানে কি, 0.4 / 100 না? তো এখানে দেখো তোমার এই যেই 0.4 / 100 মানে কি, 1.4, এটা হচ্ছে 0.004, আরো দুইটা শূন্য বাড়বে এইদিকে বাম দিকে। তাহলে এটাকে যদি তুমি গুণ করো, এটা হচ্ছে 1.4, এটা হচ্ছে 0.004। তুমি দশমিককে ভুলে গিয়ে গুণ করো, 14 আর 4-কে গুণ করলে কত হয়, 4 14 কত, 56, তাই না? 56। এখন দশমিক এখানে আছে 1 ঘর, এখানে আছে 3 ঘর, টোটাল 4 ঘর। দুইটা তো আছেই, 5 6, তাহলে আর দুইটা দিয়ে তারপর দশমিক, তাহলে 0056 শেষ। এটা নিজেরা করবা। এবার চলে আসো এখানে আরেকটা মেথড, এটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। এবং ম্যাথমেটিক্স সার্কুলারে থাকুক বা না থাকুক, এই যে ক্রস মেথড, এটা যে কোনো এতে আসে। আমি যখন 20 21 সেশনে FA SSS পরীক্ষা দিই, তখন আমাদের পরীক্ষাতে এই যে ক্রস মেথড অ্যাপ্লাই আসছিল। ঠিক আছে, মানে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়, কোন ভগ্নাংশটা সবচেয়ে ছোট, এটা আসছিল। তো বি কেয়ারফুল, এগুলো কিন্তু সব ইউনিভার্সিটিতেই টুকটাক আসে। নো ম্যাটার হোয়াট যে তোমার এখানে ম্যাথ আছে কি নাই, আসবে, বেসিক জিনিস। তো ক্রস মেথড মানে হচ্ছে যে মানে আড়াআড়ি গুণ করা। সাপোজ বললাম এখানে দেখো দুইটা ভগ্নাংশ, 4/5 আর একটা হচ্ছে 3/4, কোনটা বড় কোনটা ছোট? তো মনে রাখবা, আর গুণন করার পরে যেটার ভ্যালু বড় আসবে সেটা বড় হবে। তাহলে এখানে 4 আর 4-কে গুণ করবা, 5 আর 3-কে গুণ করবা। আর গুণ কিভাবে, এইভাবে এইভাবে, বুঝছো? মানে এইভাবে করে সেটার ভ্যালুটাকে এখানে লিখবা, এইভাবে করে সেটার ভ্যালুটাকে এখানে লিখবা। তাহলে 4 4-কে গুণ করলে কত হয়, 16 হয়, এখানে লিখলাম। 5 3-কে গুণ করলে কত হয়, 15 হয়, এখানে লিখলাম। এখন বড় কে, 16 বড়। তাহলে 4/5 এটার ভ্যালু বড়, 3/4 এটার ভ্যালু ছোট। ক্রস মেথড সবাই বুঝছো? জি ভাইয়া। Okay. এবার চলে আসো এই জায়গা থেকে, সেটা হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর। এটা থেকে বিউপিতে বা আদার্স ইউনিভার্সিটি আসে না, কিন্তু যেহেতু এটা থেকে আসে, এই জন্য এটা করানো লাগতেছে। পৌনঃপুনিক মানে হচ্ছে যে যেখানে পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাটা বারবার রিপিটেডলি আসতেছে, এই জন্য সেটাকে পৌনঃপুনিক বলে। তো দেখো 0.24 উপরে পৌনঃপুনিক, এই যে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে ফোটা ফোটা দুইটা, তাহলে 0.24242424 করে অসীম পর্যন্ত যাইতেই থাকবে। ওকে, এবার দেখো এইটা 0.2345, এখানে 3 আর 5-এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখানে পৌনঃপুনিক অ্যাকচুয়ালি কয়টা সংখ্যার উপরে বলো তো, নিচের ইয়েটাতে পৌনঃপুনিক 2টা না 3টার উপরে, বলো? দুইটার উপর। 3টার উপরে। যখন পৌনঃপুনিকের মাঝখানে কোনো সংখ্যা থাকে সেই সবগুলাকে নিয়েই পৌনঃপুনিক। এই জন্যই দেখো 0.2-এর উপর তো নাই, 0.2 ঠিক আছে, কিন্তু 3 4 5 বারবার রিপিট আসছে, 3 4 5 3 4 5 3 4 5 3 4 5 এভাবে করে যাইতেই থাকবে। তো ধরো পৌনঃপুনিক 5টার উপরে, এখানে এরকম থাকলো 0.2 3 4 5 6 7, 5টার উপরে, তাহলে 3 আর 7-এর উপর থাকবে, মাঝখানের গুলাকে উপরে পৌনঃপুনিক থাকবে না, বাট স্টিল এই সবগুলোর উপরই পৌনঃপুনিক আছে। দেওয়া লাগে নাকি, তুমি বারবার কি ফোঁটা দিবা? দরকার নেই তো। এইটাই আর কি বেসিক জিনিস। এখন পৌনঃপুনিক থেকে যখন সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবা,
তো যেহেতু এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতেছো, অর্থাৎ তুমি সেটাকে পি বাই কিউ ফরম্যাটে নিয়ে আসতেছো, এটাই তো ভগ্নাংশ, রাইট? ভগ্নাংশ মানে তো পি বাই কিউ, উপরে উপরে থাকবে লব, নিচে থাকবে হর, তাই না? তাহলে আমাকে বলো, এই যে পৌনঃপুনিক জাতীয় এই যে সংখ্যাগুলা, এগুলা কি মূলদ নাকি অমূলদ? ভাইয়া মূলত। মূলদ, কারণ এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারতেছো, পি বাই কিউতে আনতে পারতেছো, তাহলে অবশ্যই এটা মূলদ। ওকে, কিন্তু এটা হচ্ছে তোমার ওই যে অসীমাবৃত সসীমাবৃত যে একটা ব্যাপার আছে সেটার ভিতরে পড়ে, তো আমরা অত দূর যাবো না, নেসেসারি না এই জন্য। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো হরে কি করব সাধারণ ভগ্নাংশে রূপান্তরের জন্য। সাপোজ আমরা এই যে এইটাকে করি প্রথমে। হরের কাজ হচ্ছে তোমার, এই যে হরে যেটা কাজটা করবো সেটা হচ্ছে দশমিকের ডানে যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, ঠিক আছে, ততগুলা নয় নয় দিব হরে। তাহলে হর কোথায় থাকে ভগ্নাংশের? উপরে না নিচে? নিচে থাকে। তো ধরো এই যে এখানে যে সংখ্যাটা আছে 0.24, দুইটার উপর পৌনঃপুনিক, তাহলে আমার হরে একটা কাজ করতে হবে, লবে একটা কাজ করতে হবে। হরে কি করব, যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তত সংখ্যক নয় বসাবো। তাহলে এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? দুইটার উপরে, দুইটা নয় বসাইলাম। আবার বলছে যতগুলোর উপর পৌনঃপুনিক নাই ততগুলা জিরো বসাবো। পৌনঃপুনিক নাই কয়টার উপরে? দশমিকের ডানে এমন কোন সংখ্যা আছে যেটার উপর পৌনঃপুনিক নাই? না। তাহলে জিরো একটাও বসবে না, যেহেতু নাই, তাহলে জিরো আর বসলো না। এখন আমাদের হরের কাজ শেষ, লবে কাজ করব উপরে। পুরো সংখ্যাটাকে লিখবো দশমিককে কল্পনা না করে, তাহলে পুরো সংখ্যাটা কি? 024, রাইট? 024 মানে 24ই, জিরোর তো কোনো ভ্যালু নেই, দশমিককে ভুলে গেছি। এটা থেকে যেগুলোর উপর পৌনঃপুনিক নাই সেগুলো বাদ দিব। তাহলে পৌনঃপুনিক নাই এর মধ্যে কোনটার উপরে? এমন কোন সংখ্যা আছে যেটার উপর পৌনঃপুনিক নাই? জিরো আছে শুধু, তাহলে জিরোকেই লিখো। তাহলে কি উপরে থাকলো 24, নিচে থাকলো 99, এটাই তোমার উত্তর। এখন যদি কাটাকাটি যায় সেটা ভিন্ন কথা, কাটাকাটি গেলে আরো শর্ট করবা আর কি। তো ওইদিকে আমরা না যে, ওইটা তোমরা পারবা, অপশন দেখে বুঝবা যে কাটাকাটি করা যাবে কিনা। পরেরটা করি। পরেরটার ক্ষেত্রে তুমি হরে কি কাজ করবা? 0.2345, এখানে 3 4 5-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে নয় কয়টা হবে? তিনটা। আর দশমিকের ডানে যতগুলোর উপর পৌনঃপুনিক নাই তত সংখ্যক জিরো বসাইতে হবে। কয়টার উপর নাই পৌনঃপুনিক দশমিকের ডানে? এখানে দুইটা ধরবো না একটা ধরবো? এটাই তো ভাই দশমিক, কনফিউশন, যেহেতু বলছেন যে মাঝখানে মিডিলে আছে, তাহলে ভাই এটাও তো পৌনঃপুনিক ধরবো, তাহলে একটা শূন্য হ্যাঁ, বসাবো ভাই। তাহলে একটা শূন্য বসাবো। এই যে টু এর উপর নাই, শুধু একটা শূন্য। উপরে কি করব, পুরো সংখ্যাটা লিখবো 0 2 3 4 5, তাই না? বিয়োগ করব কাকে? যেগুলোর উপর পৌনঃপুনিক নাই, জিরোর উপরে নাই, টুর উপর নাই, তার মানে 0 2 মানে 2। তাহলে 2 3 4 5 থেকে যদি 2 কমে, 2345 থেকে 2 কমলে কত হবে? 2343 ডিভাইডেড বাই হচ্ছে 9990। এটাকে কাটাকাটি করলে যা হয় এটাই উত্তর। বুঝছো সবাই? জি ভাইয়া। এখন আমাদের বেসিক জিনিসগুলো শেষ, আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। নিচের কোনটা মৌলিক সংখ্যা? 91। 91 কে কি ভাগ যায় কোন সংখ্যা দিয়ে? না ভাইয়া। অবশ্যই যায়, 7 13 91, 7 গুণ 13। নামটা ভুলে গেছো? তাহলে এটা হবে না। 143 কে কি যায়? না ভাই, 143 যায় না। 11 দিয়ে কাটে যায়। দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় 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 যায়, সরি সরি, 11, 47 যাবে। 11, 11 দিয়ে যদি কাটো তাহলে কত কতবার যাবে? একবার। হাতে থাকবে কত? 3, 33 হয়ে যাবে। 3 11 33 গেল গা। সাত, এই যে এটা দেখো, এখানে 8 আর 7 কে যোগ করলে কত হয়? 15। 15 3 দ্বারা যায়, তাহলে এটাও যাবে, এটাও বাদ, তাহলে শুধুমাত্র উত্তর হচ্ছে 47। এটা কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল না, এটাই মৌলিক। বুঝছো? তারপর দেখো 1 থেকে 30 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে? তাহলে আমাদের রুলস কি? ডি ডি বিবিসি, বিবিসি, বিএ। তাহলে 1 থেকে 30, এটা নিব, এটা নিব, এটা নিব, কত হয়? 4 4 2, হ্যাঁ, 4 10। 4 2, 10, 10টা। পি ও কিউ দুটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, ইংরেজিতে বলা হয় অড বা আনইভেন। তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে? এই টাইপের যখন ম্যাথ থাকবে তখন বেসিক দুইটা সংখ্যা ধরে নিবা। পি বাই কিউ যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে পি কত ধরতে পারো? 1 ধরো। কিউ কে কত ধরবা? 3 ধরো। ছোটই ধরো, ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে? পি প্লাস কিউ, 1 প্লাস 3 কত হয়? 4 হয়। জোড় হয়ে গেছে, তাহলে এটাই উত্তর। পরের গুলো আর চেক করার দরকারই নেই। ক্লিয়ার সবাই?
জি ভাইয়া। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? বলো। +1 -1 থেকে কত বিয়োগ করলে? +1 বলছো, বিয়োগ করো। -1 -1 -2 হয়ে গেছে। -1 আমি হবে। আমি বলছি জিরোকে জিরো আনতে হবে। তাহলে -1ই বিয়োগ করতে হবে। হ্যাঁ, -1 কে বিয়োগ করতে হবে। -1 এদিকে -1 এরপরে বিয়োগ করো, তাহলে -1 এটা এটা প্লাস হয়ে যাবে 0। ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। √2 অমূলক সংখ্যাটার আসন্ন মান কত? কয়েকটা সংখ্যা মনে রাখবা, √2, √3, √5। বলবো যে ভাই √4 এরটা কইলেন না, এটা তো পাগলও জানে, 2, তাই না? তো এই যে 3টারটা মনে রাখতে হবে। √2 এরটা কত? 1.414। √3 কত? 1.7 সামথিং। √5 এর কত? 2.23। ওকে, এভাবে ক্যালকুলেটর দেখে এই 3টা জিনিস মনে রাখবা। তারপর দেখো যত তত্ত্বর মেথড, যত তত্ত্ব, মানে একটা সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কি এই দুইটা সংখ্যার ঠিক মিডলে না? এটা থেকে যত বড় ওটা থেকে তত ছোট, তাহলে মাঝখানে পড়ছে না? হুম। জি তো মাঝখানে পড়লে মাঝখানের জিনিসটাকে কি বলা হয়? গড় বলা হয়। তাহলে গড় কি? এইটা এটার যোগফল ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2, মানে 301 যোগ 381 ডিভাইড বাই 2 কত হবে? 682/2, 341। বুঝছো সবাই? জি ভাইয়া। তার মানে ভাই চলে যত আসো। যতটুকু থাকলে ভাই আমরা করে ফেলাবো, আপনার হ্যাঁ, গড় যোগ করবো, তাই করে তো? 2 দ্বারা ভাগ, গড় করে ফেলবা, দ্যাটস অল। ওকে। তাহলে মিডলের সংখ্যা পেয়ে যাবা। 5টি ক্রমিক, এই যে আমরা কনসিকিউটিভ নাম্বার শিখলাম না, ক্রমিক সংখ্যা, তাদের দেখো সমষ্টি দেওয়া আছে 35। বলো বৃহত্তম পূর্ণ সংখ্যাটি কত? তাহলে কি করবো আমরা? এক্স ধরে নিব। তাহলে এখানে তো জোড় বিজোড় বলে নাই, তাহলে ডিরেক্ট পূর্ণ সংখ্যা কি কি? এক্স, x+1, x+2, x+3, x+4, x+5 কি কি নেওয়া যাবে? বলো। আমি বলছি 5টা, 5টা হলে কি 5 কে নেওয়া যাবে? না। না, কারণ অলরেডি 5টা হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এদের সবগুলোর যোগফল কত বলছে? সমষ্টি 35, তাই না? তাহলে কত হয়? 5x+10 = 35। তাহলে 5x = কত? 25। x = কত? 5। 5। বুঝছো সবাই? তাহলে যদি বলছে সবচেয়ে বড় জি ভাই। সংখ্যাটি কত, তাহলে 5 + 4, 9। ক্লিয়ার, রাইট? এখন চলে আসো, বললাম 3টি ক্রমিক সংখ্যার গুণফল। গুণফল 120 হলে সংখ্যা 3টির যোগফল কত? এখন এখানে তো পূর্ণ সংখ্যার যোগফল বলে নাই, গুণফল বলছে। তো এখনো যদি তুমি ওইভাবে এক্স ধরে করতে যাও, তাহলে কিন্তু তুমি বিশাল বড় প্রবলেমে পড়ে যাবা। কারণ 3টা সংখ্যা পূর্ণ ক্রমিক সংখ্যা, তাহলে এক্স, x+1, x+2, রাইট? এগুলোকে যদি তুমি গুণ করো, গুণ, তাহলে x³ চলে আসতেছে না? দেখো তো, তখন গুণ ভাই করলে কি ঘনমূল এক্স, করা হবে, তাই তো? মানে x³ চলে আসতেছে, তাহলে তুমি এটা অ্যান্সার বের করবা কিভাবে? হ্যাঁ, এক্স এক্স এর কিউব ভ্যালু। আসলে তো ভাই আপনার এক্স কিউব তো, তো তখন আমরা ঘনমূল করতে যাই, তখন আপনার ইকুয়েশনে প্রবলেম হবে, তাই তো? ইকুয়েশনে প্রবলেম হবে, প্লাস এটা টাইম নিয়ে নিবে তোমার 10 মিনিট সলভ করতে। অথচ তোমার এই এমসিকিউর জন্য তুমি টাইম পাচ্ছ 45 সেকেন্ড, ঠিক ঠিক। তাই না? কিভাবে করবা? জি ভাইয়া। এটার জন্য টেকনিক হচ্ছে, যখন তোমাকে পূর্ণ সংখ্যার ক্রমিক সংখ্যার গুণফল বলবে, তখন তুমি ওই গুণফল দিয়ে কাজ করবা। গুণফল যেটা থাকবে না সেটাকে লসাগু করবা ডিরেক্ট, এটাই কাজ, অন্য কিছু না। 120কে লসাগু করো, 2 দ্বারা কাটলে কত? 60। 2 দ্বারা কাটলে কত? 30। 2 দ্বারা কাটলে কত? 15। এবার কি 2 দ্বারা যাবে না, 3 দ্বারা দিতে হবে। 3 দ্বারা কাটলে 15, 5, 3 × 5 = 15। আর কি করা যাবে? হুম, বলো। না ভাই, আর করা যাবে না। এখন এই যে 120, এটা তো গুণফল, 3টা সংখ্যার গুণফল। তো আমরা লসাগু করলাম, লসাগুকে যদি গুণ করো তাহলে কই 120 আসে না? কারণ লসাগু মানেই তো গুণফল। 2 2 2 2 3 5,
গুণ করলে কি 120 আসবে না? এখন বলছে এটা তিনটা সংখ্যার গুণফল, তাহলে এখানে তো পাঁচটা আছে, পাঁচটাকে তিনটা বানাইতে হবে। কেমনে কি করা যায়? পাঁচ আছে একটা, এই দুইটাকে ভাইয়া নিলাম এর একটা, থেকে এই দুইটাকে নিলাম একটা। ম্যানুয়াল করা ইজি। তাহলে দেখো না আগে এটা, 5 3 আর 2 নিব। 5 3 আর 2 কে নিবা? পাঁচ আছে একটা, এই দুইটাকে নিয়ে নিলে একটা, এই দুইটাকে নিয়ে নিলে একটা, তাহলে কত হয়? পাঁচ একটা, ছয় একটা, চার একটা, তাহলে 4 5 6। বুঝছো সবাই? জি ভাই, বুঝছি বুঝছি। আর এই যে ম্যানুয়ালি কি যেন বললা, ওইটা কিভাবে, ওইটা কি? হুইচ ইজ ম্যানুয়াল? এর থেকে বেটার কোনো ওয়ে আছে? আই মিন স্ট্রেট ফরওয়ার্ড, একদম ধরে ধরে করা আর কি। কেমনে? ও, তাহলে তো তুমি, ভাইয়া ঘনমূল বের তোমাকে করা যদি বড় অনেকটা। সংখ্যা দেই, ও হ্যাঁ, তাও তো বড় সংখ্যা দিলে বুঝছি তখন তুমি বুঝছি। ম্যানুয়ালি চিন্তা করতে পারবা, ও তো মাথা তো আমাদের নাই। না। তো এই জন্য হ্যাঁ। লসাগু করে তুমি ওইভাবে বানিয়ে নিবা, সাজিয়ে নিবা। ওকে, এবার আসো এখানে। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 70, সমষ্টি মানে যোগফল সাম। অন্তরফল দেওয়া আছে 10, মানে বিয়োগফল। বলছে বড় সংখ্যাটি কত? তো যখন দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তরফল দেওয়া থাকবে, বড় সংখ্যা হবে দুইটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2, ছোট সংখ্যা হবে দুইটা সংখ্যার যোগফল ডিভাইড বাই 2। মানে সমষ্টি যোগ অন্তর ডিভাইডেড বাই 2 হবে গিয়া বড়, আর ছোট হবে কি? সমষ্টি মাইনাস, সরি, দূর, ওকে, মাইনাস অন্তর ডিভাইডেড বাই 2। তাহলে আমাকে বলো এটার উত্তর কত হবে? বড় সংখ্যা চাইছে, 70 + 10 ডিভাইডেড বাই 2, তাহলে 40। ক্লিয়ার সবাই? 40। ছোট সংখ্যা কত হবে? 30। সেটা তো চাই নাই, এমনি করলাম আর কি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যা কত? এটা কিন্তু করাইছো এখানে প্র্যাকটিস, বলো দেখি কি করতে হয়। বর্গের অন্তর থাকলে কি করতে হয় বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার? বর্গের অন্তর +1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বড় সংখ্যা বের করার ক্ষেত্রে। আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করে? -1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে কি 199 যোগ 1 ডিভাইড বাই 2, কত হবে? 200/2 = 100। 100। ওকে, এবার চলে আসো এখানে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অন্তর কত? 1। এটা করানো দরকার আছে? না ভাইয়া। করে দিছি। তারপর চলে আসো, 72 সংখ্যাটার বাচক সংখ্যা কতগুলো আছে? 72কে কি করব? লসাগু। 2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 দ্বারা করলে 3। আর কি যাবে? না। তাহলে 2 কবার পাইছি? 1 2 3, 3 বার। 2 টু দি পাওয়ার 3। 3 কবার পাইছি? 2 বার। 3 টু দি পাওয়ার 2। এরপরে ভিত্তিকে ভুলে যাব, পাওয়ার নিয়ে কাজ, পাওয়ারের সাথে 1 যোগ দুইটারই, দেন গুণ করব, তাহলে কত হবে? 4 গুণ 3 12। বুঝছো সবাই? ভাইয়া, ভাজকের কনসেপ্টটা আর একবার আমাকে একটু বুঝাবেন? মানে ভাজক জিনিসটা কি আর কিভাবে এটা আসলো? ভাজক জি ভাই, জিনিসটা এটা একটু হচ্ছে যদি যে, আর কি। যেমন 72 সংখ্যাটাকে তুমি কতগুলো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারবা? 1 দিয়ে পারবা, 2 দিয়ে পারবা, 3 দিয়ে কি পারবা? হ্যাঁ পারবা। 7 আর 2-কে যোগ করলে 9, 9 দিয়ে যাচ্ছে, তাহলে কি 3 দিয়ে পারতেছো। এভাবে ধরো 6 দিয়েও পারতে পারো, 9 দিয়েও পারতে পারো। তো এইভাবে কতগুলা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা। দিস ইজ কল্ড ও, ভাজক সংখ্যা। এটাই তাহলে ভাজক। এটা বের করার হ্যাঁ, শর্টকাট টেকনিক ভাইয়া এই যে আমি ফার্স্টে এইভাবে লসাগু লসাগু বের করব। করবা, সূচক আকারে জি লিখবা, ভাইয়া। দেন সূচকের সাথে 1 যোগ করে গুণ করবা। প্রত্যেকটা সূচকের সাথে 1 যোগ করে গুণ করবা সবগুলাকে। জি ভাইয়া, বুঝছো? ওকে ভাইয়া, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, জি। সবাইকে একটু মিউট রাখতে পারেন, কেমন সাউন্ড হচ্ছে? আচ্ছা সবাই একটু মিউট রাখো, সাউন্ড হইতেছে নাকি? মিউট মিউট। তারপর চলে আসো, এই যেটা রুট চাইছে, রুট। তো মনে রাখবা দশমিক সংখ্যা রুট। নর্মালি আমরা যখন রুট ওভার করি তখন সংখ্যাটা ছোট হয় না বড় হয়? সাপোজ 25-কে রুট করলাম, তাহলে সংখ্যা হয়ে যাবে 5, ছোট হয়ে যায়। কিন্তু দশমিকের ক্ষেত্রে সেটা উল্টা, সংখ্যাটা কিন্তু মানে বড় হয়ে যায়। তো এইখানে দেখো 0.009, এটাকে রুট করলে কত হবে? অবশ্যই 3 আসবে। এখানে আছে 4 ঘর, হয়ে যাবে 2 ঘর। তাহলে জাস্ট এটা 0.3। এখন বলো 0.009 বড় নাকি 0.3 বড়, কোনটা বড়? মানে কিন্তু এটা বড়। জাস্ট এটাই বোঝাচ্ছি, দেখতে ছোট হয়ে যাচ্ছে কিন্তু রুট করলে দশমিক সংখ্যা মানে বড় হয়ে যায়, যেটা নর্মাল মেথডের উল্টা।
সবাই বুঝছো? বলো। ভাই আর একবার একটু বুঝান। আমি বলতে চাইছি যে যখন তুমি রুট ওভার করবা, তো নর্মালি ধরো রুট ওভার করলাম, সাপোজ 16কে রুট করলে কত হয়? 4 হয়। 4 হয় তাহলে একটা ভাইয়া। বড় সংখ্যাকে রুট করে তুমি ছোট সংখ্যা পাইছো। কিন্তু যেগুলো ডেসিমাল নাম্বার, সাপোজ 0.0016, এটাকে যদি তুমি রুট করো, তাহলে এই সংখ্যাটা কি? এটা একটা সংখ্যা, এটা একটা ভ্যালু আছে, এটার উত্তর হবে 0.04। কথা বুঝছো? তাহলে আমাকে বলো মানে কোনটা বড়, এটা নাকি এটা? অবশ্যই এটা বড়। এখানে রুট করার পরে উল্টা হয়ে গেছে, বড় হয়ে গেছে মানটা। ভাই এটা শর্টকাট নিয়মটা কি, মানে একটা শূন্য কাটা যাবে না কি ভাই? এটা একটু আমি খেয়াল ও, করতে পারিনি। অর্ধেক হয়ে যাবে, যতগুলা ডিজিট থাকবে অর্ধেক হয়ে যাবে। আর এমনিতে 16 রুট করলে 4 হবে, 9 রুট করলে 3 হবে, এটা তো বেসিক জিনিস। ও মানে অর্ধেক যাবে তাই তো, মানে হ্যাঁ হ্যাঁ, শূন্যটা, ও ঠিক আছে thank you. শূন্য অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, আবার স্কোয়ারের তাহলে ক্ষেত্রেও সেম ভাইয়া মেথড। 3টা শূন্য থাকলে শূন্য কিভাবে অর্ধেক হবে বুঝি নাই। 3টা থাকলে তো ওভাবে তোমার হবে না, ওইটাকে তুমি ম্যানুয়ালি মানে ট্রিক্স আকারে করতে পারবে না। আর পরীক্ষা যদি আসে সেটা তোমাকে এইভাবে একটা ফরম্যাট দিয়ে দিবে যেটাকে করা যায়। সাপোজ ধরো জিরো পয়েন্ট সে ভাই, জিরো ওয়ান সিক্স এটাকে রুট করতে গেলে তুমি এটাকে নিয়ে ঝামেলা পড়ে যাবা। ঠিক আছে? তো এটা তখন ওরা দিবে না পরীক্ষা এইভাবে ক্যালকুলেটর ছাড়া করার জন্য। টিচাররাও তো বুঝে যে আমি তো ক্যালকুলেটর মানে রেস্ট্রিক্ট করে দিছি, তো আমাকে ডাটাটা ওইভাবেই সেট করতে হবে। বুঝো নাই? এটা আর কি। এখন চলে আসো এটাতে, স্কোয়ার করতেছো মানে উপরে স্কোয়ার, তাহলে কি হবে? উল্টা হয়ে যাবে, এখানে আছে 3 ঘর, হয়ে যাবে কয় ঘর? 6 ঘর। তাহলে কোনটা সঠিক? এটা 3 3 6। বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত। এই মেথডটা ইম্পর্টেন্ট, এটা থেকে যেহেতু 1 মার্ক পাবা বি ইউনিটে 100%। মানে থাকবে এই কোশ্চেনটা, দুটি সংখ্যার গুণফল এত, তাদের লসাগু এত, গসাগু কত। তো মনে রাখবা, দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু ওই দুটা সংখ্যার গসাগু ইন্টু লসাগু। কথা বুঝছো? তাহলে আমাকে বলো এটার উত্তর কিভাবে বের করবা। গুণফল তো দেওয়াই আছে 1536, লসাগু দেওয়া আছে 96, গসাগুটা চাইছে। তো বের করা কি কঠিন কিছু? 96 দিয়ে এটাকে ভাগ করে দাও। 93 দিয়ে ভাগ করতে হবে ভাইয়া। হ্যাঁ, তাহলে কত হবে উত্তর? 96 দিয়ে ভাগ করলে 16 হবে মেবি। তা আমি এটা করলাম না, তোমরা নিজেরা করে নিও ক্যালকুলেশন। আচ্ছা, ক্যালকুলেশন না করলে কেমনে শিখবা? তোমাদের তো ক্যালকুলেশনটাই শেখানো দরকার। ওকে, করাচ্ছি দেখো। 96 দিয়ে 153 মধ্যে কয়বার যায়? একবারই যাবে। কিন্তু 2বার করলে তো সেটা 180 বেশি হয়ে যায়। তাহলে 1 আসতেছে, তাহলে 2 আর 3-এর এই ঘর, এটা কি হওয়া সম্ভব? মানে 24 আর 30 হওয়া কি সম্ভব? না, না ভাই সম্ভব না। আবার দেখো, এখানে আছে 96, এখানে আছে 36, তাহলে 6-এর সাথে 2 কি ক্যালকুলেট করে আসে? মানে 6-এর সাথে তুমি 2-কে যদি গুণ করো, 6 × 2 = 12, কিন্তু এখানে আছে 36, তাহলে 6-এর সাথে 6-কে গুণ করলে 36 আসে। মিলে গেছে। কিছু টেকনিক তোমাকে ম্যানুয়ালি এটা প্র্যাকটিস করতে করতে ম্যাথে গ্রো করবে। এটা আমি অ্যাজ এ টিচার তোমাকে কখনোই দিতে পারবো না। যেমন ধর আমি এখানে যে ইলিমিনেশন মেথডটা ইউজ করলাম, আমি কি প্রথমে যেটা করছি যে 24 আর 30-কে বাদ দিয়ে দিছি কিভাবে? আমি যদি 96 দিয়ে এটাকে ভাগ করি 153-এর মধ্যে, সেটা একবার যায়, তাহলে শুরুতে আমার 1 আসতেছে অ্যান্সার। তাহলে 2 আর 3 কিভাবে আমার অ্যান্সার হবে? এটা তো ইম্পসিবল। গ গ বাদ শুরুতে। এখন আমি 12 নিবো না 16 নিবো, দুইটাতেই শুরুতে 1 আছে। দেখলাম যে আমি যে এখানে 36, তাহলে 6-কে 2-এর সাথে গুণ করলে আসে আমার মানে 12, কিন্তু এখানে আছে 6, 6-কে 6-এর সাথে গুণ করলে 36 আছে, তাহলে 6-এর সাথে মিলতেছে, শেষের ডিজিট মিলতেছে, তাহলে এটা উত্তর। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, টেকনিক, বা তোমার স্কিল, পার্সোনাল স্কিল। এটা তোমাকে ডেভেলপ করতে হবে। এই যে এখন থেকে ম্যাথ প্র্যাকটিস করতে 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 টুডে টুমোরো তুমি এটা পারবা। তো আই গেস এটা বুঝতে পারছো। এখন চলে আসো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু চাইছে। এখানে আমি একটা তোমাদেরকে বেস্ট মেথড শিখিয়ে দিব। অনুপাত থাকলে কি করতে হয়? অনুপাত থাকলে অলওয়েজ এক্স ধরে নিবা। কি করবা? এক্স ধরে নিবা। তাহলে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 6, তাহলে একটা সংখ্যা হবে তোমার 5x, আর একটা সংখ্যা হয়ে যাবে তোমার 6x। তুমি সংখ্যায় কিন্তু এখন পেয়ে গেছো।
অনুপাত যেহেতু দেওয়া আছে এক্স ধরে নিয়েছো, তাহলে সংখ্যাই পেয়ে গেছো, মনে করতে হবে যে এটাই একটা সংখ্যা, এটাই একটা সংখ্যা। যেহেতু সংখ্যা পেয়ে গেছো, তাদের গসাগু বের করা কি আর লসাগু বের করা কি? তো আমাকে বলো গসাগু হয় কোনটা, যেই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যায় ভাগ যায়। তাহলে এখানে 5x আর 6x এর মধ্যে কমন আছে কে, সেম আছে কে? এক্স। এক্স সেম আছে। তাহলে এক্স। এদের গসাগু কত? এক্স। এক্স। আর গসাগুর ভ্যালু এখানে দেওয়াই আছে প্রশ্নে, এক্স ইকুয়াল টু 4। লসাগু চাইছে, লসাগু হচ্ছে এদের সবগুলাকে নিয়ে সবগুলাকে গুণ করতে হবে। 5x 6x এর মধ্যে সবগুলাকে যদি নাও তুমি লসাগু, তাহলে 5 আসবে, 6 আসবে, এক্স আসবে। বলবো যে ভাই এক্স তো দুইটা, তাহলে আমি এক্স দুইবার নিবো না, এক্স স্কোয়ার নিবো না? লসাগু কিন্তু কোনো কিছু ডাবল নেওয়া যায় না, একবারই নিতে হয়। ঠিক আছে, তো দেখো ফাইভ জি আর ভাইয়া। সিক্স আর এক্স কে গুণ করলে কত হয়, 5 6 30 এক্স। তাহলে এক্স এর মান তো আমি 4 পেয়ে 30। গেছি। তাহলে 30 × 4, 120। শেষ। ম্যাথ যেভাবে দেওয়া আছে তুমি সেভাবেই দৌড় দিবা, দেখবা যে ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এই হচ্ছে বিষয়। এখন বলো কোন ভগ্নাংশগুলা সবচেয়ে বৃহত্তম এখানে? তো আমরা কি কি মেথড ইউজ করবো ভগ্নাংশের বৃহত্তম বের করার জন্য? ক্রস মেথড, কারণ ক্রিস আমার তো ক্রস। ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তাহলে এখানে দেওয়া আছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করি। 2/3, 4/7, কে বড়? এই দুটাকে গুণ করে 14, এই দুটাকে গুণ করে 12, তাহলে কে বড়? 2/3 বড়। 4/7 বাদ, অপশন বাদ। এবার এটার সাথে কম্পেয়ার। 2/3, 5/8, 8 8 16, 15, তাহলে স্টিল 2/3 বড়, এটা বাদ। তারপরে দেখো 2/3, 7/11, 11 × 2 = 22, 3 × 7 = 21, তাহলে 22 বড়, তাহলে স্টিল 2/3 বড়, তাহলে এটি উত্তর, প্রথমটাই। সবাই ক্লিয়ার? जी भैया। জি ভাইয়া। ওকে, এরপর চলে আসো ক্ষুদ্রতম কোনটা। সেখানে হচ্ছে যেটা ছোট সেটাকে রাখবার, এখানে দেখো ক্যালকুলেশনের ভ্যালুগুলো একটু বড় বড়, তো এটা এত বড় থাকবে না পরীক্ষায়, বাট আমি একটু বড় দিছি, এটা তোমাদের হোমওয়ার্ক, নিজেরা করবা। কঠিনটাই হোমওয়ার্ক থাকলো। গুণের মেথড। গুণে কি বলছে, ডিরেক্ট দশমিককে বলে গিয়ে গুণ করো। এখানে আছে 200, এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 1, গুণ করলে কত হবে? 200ই হবে। তাহলে 200 লিখো। দশমিক এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, এখানে আছে 3 ঘর, টোটাল কত ঘর? 6 ঘর। অলরেডি 3 ঘর আছে, আর 3টা শূন্য দিয়ে আরো দাও। 3 গেল ভাই। তাহলে 0.0002, এটা উত্তর, প্রথমটা। কারণ এই জিরোর তো কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এখানে ভাগ আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এইটুকুকে উপরে লিখবা, নিচে দাগ দিয়া এইটুকুকে নিচে লিখবা। এরপরে কি করবা, ঘর সমান করবা দশমিকের, এরপরে দশমিকটাকে ভুলে যাবা, দেন কাটাকাটি। ঠিক আছে, পারবা না এটা? জি ভাইয়া পারবো। এটা তোমাদের হোমওয়ার্ক। এরপর এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর, মানে দশমিক পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। তাহলে নিচে হরে কি হবে, দুইটা নয়, কয়টার উপরে পৌনঃপুনিক নাই, দশমিকের ডানে। এইটাকে বাদ দিয়ে, কিন্তু এটা কিন্তু বামের জিনিস, ডানে কতগুলোর উপর নাই, দুইটার উপর নাই, দুইটা শূন্য। এরপরে পুরো সংখ্যাটাকে উপরে লিখতে হয় লবের ক্ষেত্রে। তাহলে 33124, বিয়োগ করবা কাকে, যতগুলোর উপর পৌনঃপুনিক নাই, তাহলে 331। এখন এটাকে বিয়োগ করলে কত হয়, নিচে তো 9900, এটাকে বিয়োগ করলে তোমার 4 থেকে 1 গেলে 3, তারপরে 12 থেকে 3 গেলে কত হয়, 9, হাতে থাকে 1, 4, 11 থেকে 4 গেলে কত হয়, 7 না? 11 থেকে 4 কমাও, 7, 7 8, ভাইয়া। 9, 10, 11, 7। তারপরে হাতে থাকে 1, 3 থেকে 1 গেলে 2, আর এখানে তো হাতে কিছু নাই, তাহলে 3, 3 2 7 9 3। এখন দেখো এটা তো উত্তরে নাই, তার মানে কাটাকাটি করতে হবে, কত দিয়ে কাটবা, 3 দিয়ে কাটতে পারো। 3 দিয়ে কাটলে দেখো এখানেও সবগুলা জায়গাতে এই যে তোমার 9900 আছে দুইটাতে অপশন, কিন্তু উপরে আমাদের সাথে মিলতেছে না, এই জন্য এটা বাদ। 3 3 আছে, তাহলে এটাকে 3 দিয়ে যদি কাটি তাহলে হবে কি 3300। পরেরটা মিলছে। এখন লবে যদি 3 দিয়ে কাটি, 3 একবার যাবে, 27-এর মধ্যে 3 কয়বার যাবে? দেখো 2 এর মধ্যে 3 যাচ্ছে না, 2 এর মধ্যে যেহেতু 3 যাচ্ছে না, আমাকে 7 নিতে হবে, তাহলে 27 হয়ে যাবে। এখন যেহেতু তুমি এই ঘর পার হয়ে এই ঘরে চলে আসছো, তাহলে এখানে একটা শূন্য কিন্তু দিতে বাধ্য তুমি। এখন 27-এর মধ্যে কয়বার যাবে, 3 নং 27। এরপর 9-এর মধ্যে যাবে কয়বার, 3 বার। একের মধ্যে 3-এর মধ্যে যাবে কয়বার, একবার। তাহলে 10931, নিচে 3300, 10931 আসছে কেন, ও 31ই তো, এই যে নিচেরটা 10931, আর এটা হচ্ছে 3300, এটা উত্তর, এটা তো 6 1।
মিলছে? বলো মিলছে কিনা। জি ভাই আমি। তোমাদের কাছে হয়তো কঠিন লাগতে পারে, বাট ক্লাসটা আবার দেখো, খাতা কলমে একটু করতে নিও। ভেরি ইজি, কোনো প্যারাই নেই এগুলা। এই সংখ্যা তিনটা সংখ্যা আর একটা এক্স, গড় দেওয়া আছে 5.5, তাহলে এক্স এর ভ্যালু কত? তাহলে গড় মানে কি? উপরে যোগফল, নিচে সংখ্যা। তাহলে 4+6+7+x, সংখ্যা কয়টা টোটাল? চারটা, 1 2 3 4টা, = 5.5। এটাই তো গড়ের মান। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এখানে যোগফল কত হয়? 13 আর 4 17, 17 প্লাস এক্স। 4 দিয়ে 5.5-কে গুণ করলে কত হবে? 4 5 20, আবার হাফের সাথে 4 যোগ করলে 2, তাহলে 22। কারণ এক্স ইকুয়াল টু হবে 22 - 17, কত হবে? 5। 5 কি অপশনে আছে? নাই। তাহলে ধরো অপশন তে 5, এটাই উত্তর। 23 নম্বর অপশন। এই যে সাব্বির, একটু কাইন্ডলি মিউট করো, প্রচুর সাউন্ড হইতেছে। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 30-এর পরে মৌলিক সংখ্যা আছে 31, 40-এর আগে মৌলিক সংখ্যা আছে 39, তাহলে এদের ব্যবধান কত হবে? অপশন দেখো। এটা ভুল, এটা আর কি ম্যাথ এরর। অনেক সময় দেখবা কোশ্চেনের মধ্যে ভুল থাকে, তো কি হয়েছে, পাকা রেখে চলে আসবা। এটা আর কি। বাট এখানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে মেবি 8, রাইট? আচ্ছা, এবার দেখো 352 গজ 1 মাইলের কত অংশ? তো তোমাদেরকে আজকে ক্লাসের পরে আমি একটা পরিমাপ সম্পর্কিত ডাটা দিব, ওটা থেকে যেহেতু একটা কোশ্চেন থাকে। যেমন ধরো 1 মিলিয়নে, 1 কোটিতে কত মিলিয়ন, বা 1 ইঞ্চিতে কত মিটার, বা হচ্ছে এত 1 মাইলে কত গজ। তো মনে রাখবা, কত গজে 1 মাইল হয়, বলতে পারবা? হুম। না ভাইয়া পারবো না। এটা হচ্ছে মেবি তোমার যে 1760 গজে 1 মাইল। ঠিক আছে, এখন বলছে 352 গজ 1 মাইলের কত অংশ? তাহলে একে কত, 352 কত? তাহলে এটাকে এভাবে করবা, জাস্ট 1 মাইলে মানে, মানে ভাইয়া এটাকে ঐহিক নিয়মে করবো? ঐকিক নিয়মে করতে পারো। এখন 352 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে যা হয় 1760 ভাগ 352, এটা 5 গুণ হবে। তো 5, তাহলে 5 ভাগের 1 ভাগ, শেষ, এরকম। ঠিক আছে, এই আর কি। জি ভাইয়া। তারপর দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এখানে আমাকে দেখে বলো, √15 এটা কি মূলদ? P/Q ফরম্যাটে কি এটাকে প্রকাশ করা যাবে? না ভাইয়া যাবে না। গ নাম্বার অ্যান্সার হবে ভাইয়া। এটা হবে, এটাকেও যাবে না, এটাকেও যাবে না, শুধু গ। এটা হচ্ছে মূলদ, কারণ P/Q ফরম্যাট এটা আছে অলরেডি। শেষ। 1 কোটিতে কত মিলিয়ন? দেখি পারো কিনা। ভাইয়া 10 মিলিয়ন। 10 মিলিয়ন, গুড। তারপর চলে আসো, এই যে এটার পৌনঃপুনিক ভ্যালু কত হয়? নিচে দুইটা 9, উপরে হচ্ছে ডিরেক্ট 24, কারণ এখানে তো কোনো মাইনাস কিছু নাই। তো কাটাকাটি করো, মানে এটা হচ্ছে তোমার 3 দিয়ে কাটলে 3 8 24, 3 8 উপরে 24 8, নিচে 33, এটাই। ঠিক আছে, এটা ইজি। তারপর দেখো কোন সংখ্যার 3 ভাগের 1 ভাগ, মানে 3-এর 1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি, আচ্ছা এটার ভিতরে একটু ইয়ে আছে মেবি, ডাটাতে প্রবলেম আছে, মানে এটা থেকে এক্সাক্ট এই অ্যান্সার গুলো আসে না। তার মানে এটাও কি ম্যাথ এরর, পাকা রাখতে হবে এই টাইপের, তো এটা আমরা না করাই। চলে আসো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এরকম টাইপের ম্যাথ দেখবা অ্যাডমিশন টেস্টে প্রচুর দেয়, মানে অঙ্ক বিশিষ্ট। তো যখন এরকম অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে, আমি কিন্তু তোমাদের এক্সাম নিব, তখন এই জিনিসগুলো থাকবে, না পারলে খবর আছে। তো এই যে 2 অঙ্ক বিশিষ্ট যে জিনিসগুলো থাকবে, তখন তুমি কি করবা? তুমি কি ম্যাথ করতে যাবা এত সময় নিয়ে, 5 6 মিনিট নিয়ে? না, তুমি একটা কাজ করবা, অঙ্ক বিশিষ্ট দেখলেই অপশন টেস্ট। অ্যাডমিশন টেস্টে ভালো করার এটা আরেকটা ওয়ে, যে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটাকে তুমি অপশন টেস্ট করে করবা, কোন জিনিসটাকে তুমি এমনিতে ম্যানুয়ালি করবা। যেগুলোকে ম্যানুয়ালি করা যায় না, সেগুলোকে অপশন টেস্ট করে করতে হয়, এবং টিচাররা এই কারণেই ডাটাটা এইভাবে সেট সেট করে রাখে যে এটা অপশন টেস্ট করেই করতে হবে। তো দেখো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 2, অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে 2। তাহলে এখানে 4 আর 2-কে অন্তর করলে 2 আসে, 5 আর 3-কে অন্তর করলে 2 আসে, 4 আর 2-কে অন্তর করলে 2, 5 আর 2, সবগুলাতে দেখো অন্তর কিন্তু 2 আছে, রাইট? 2 2 2 2 করে অন্তর আসে। কিন্তু আমার তো অ্যান্সার একটা, এই জন্য পরের শর্ততে যাই। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে এটাকে স্থান বিনিময় করলে এটা কত হবে? স্থান বিনিময় মানে একটা একটার জায়গায় যাবে। 2 4 কত হবে স্থান বিনিময় করলে? 40। 4 2। এখন বলছে যে সংখ্যাটা পাওয়া যায়
সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। 24-এর দ্বিগুণ কত বলো? 48 না? তো 48-এর থেকে 42 6 কম কিনা? হ্যাঁ ভাইয়া, এটাই অ্যান্সার। তাহলে এটাই অ্যান্সার। আর অপশন টেস্টের যে অ্যান্সার গুলা ম্যাক্সিমাম টাইম সেটা ক নম্বর অপশনে থাকে, কারণ টিচাররা জানে যে স্টুডেন্টদেরকে অপশন টেস্ট করে এটা বের করতে হবে, তো যে অপশন টেস্ট করতে পারবে সে তো 10 সেকেন্ডেই পারবে, তাকে আমরা আটকে লাভ আছে? এই আর কি, ম্যাক্সিমাম টাইম দেখবা সেটা ক নম্বর অপশনে থাকে। এক 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলা? তো যখন এই যে বিভাজ্য সংখ্যা কতগুলা বের করতে হয়, তখন এক্সাক্ট যে বিভাজ্য সংখ্যাগুলো আছে সেগুলাকে বের করতে হয়। তো 100 কি 3 দ্বারা ডিভিজিবল? না। 101 কি 3 দ্বারা ডিভিজিবল? না। 102 কি 3 দ্বারা ডিভিজিবল? বলো। 102। সংখ্যাগুলোর ডিজিটের যোগফল কত হয়? 0+1+2 কত হয়? 3 হয় না? তো 3 তো 3 দ্বারা ভাগ জি যাচ্ছে, ভাইয়া। তাহলে কি এই 102 3 দ্বারা ডিভিজিবল? তাহলে এটা একটা পাইলাম। এখন 200-র মধ্যবর্তী, তাহলে 200-র নিচে খোঁজো। 200 তো যায় না 3 দ্বারা। 199 কি যায়? মেবি যায় না। 198। 9 আর 1-কে যোগ করলে 10, 8-কে যোগ করলে 18। 18 কি 3 দ্বারা যায়? 3 6 18, হ্যাঁ যায় ভাইয়া। অবশ্যই যায়। তাহলে এই দুইটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন এদের বলছে এই পর্যন্ত, মানে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, কতগুলো আছে। তো তুমি তো প্রথম লাইন, মানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দুইটা পয়েন্ট পেয়ে গেছো। এখন তুমি কতগুলো সেটা তো বের করতেই পারো। কি করবা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করবা। 102 বিয়োগ করে সেটাকে 3 দ্বারা ভাগ করবা, কারণ 3 দ্বারা ডিভিজিবল বলছে। এর সাথে সূত্রের এক্সট্রা 1-কে যোগ করতে হবে, কারণ একটা সংখ্যা বেশি আসে। ঠিক আছে, যেটাকে আমরা এই যে ক্যালকুলেশনে হিসাব করতে পারি না। ওকে, যেমন দেখো 192 মাইনাস 102 কত হয়? কত হয়? 90 হয় না? 3 দ্বারা কাটো, +1, তাহলে এটা কত হবে? 30। অ্যাকচুয়ালি না, মেবি আমি কোথাও একটা ভুল করছি, এটা তো 98। আমি 92 কেন লিখলাম? তাহলে এটা কত হবে? 96। তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে 32। 32 আর 1-কে যোগ করলে 33, তাহলে 33টা টোটাল। সূত্রটাই এটা, যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই বিভাজ্য সংখ্যা যেটা 3 আর +1, মানে এই এটা সূত্রের 1-কে যোগ করে নিতে হয়। বুঝছো সবাই? বলো। ভাইয়া বিভাজ্যের টপিকটা ভাই আর একবার যদি আমাকে একবার একটু বুঝাইতেন ভাইয়া, ওইখান থেকে ঠিক আমি মানে বুঝতে পারি এখানে না যে বিষয় হচ্ছে 2 দ্বারা তোমাকে, বিভাজ্য, 3 দ্বারা তোমাকে তো বিভাজ্য। দুইটা, শোনো শোনো, তোমাকে তো দুইটা রেঞ্জ দিয়ে দিবে, এইটা থেকে এইটার মধ্যবর্তী এই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে। তো তুমি দেখো যে রেঞ্জটা দেওয়া আছে সেটা কি এক্স্যাক্টলি ওই সংখ্যা দ্বারা ডিভিজিবল কিনা এটা আমাদের দেখতে হবে। ধরো যদি আজকে এটা 2 হইতো, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, তাহলে আমি 200 আর 100-কেই নিতাম। তাহলে 200 মাইনাস 100, 100, 100/2, তাহলে 50, 50+1, তাহলে 51টা সংখ্যা হইতো টোটাল। কথা বুঝছো? একটা বেশি হবে অলওয়েজ। জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এখন এখানে তো দেওয়া আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এই যে 100-র মধ্যে কি আর 200-র মধ্যে কে কে আছে? নিচে আছে হচ্ছে কি 102, উপরে আছে কি 198। কেননা 199ও না, 200ও না, আর 201-কে তোমার যাওয়ার সুযোগই নেই, কারণ ওটার মধ্যে থাকতে হবে। তাহলে আমি 198-কে নিলাম, 102-কে নিলাম, বিয়োগ করলাম 896। 3 দ্বারা ভাগ, ডিভাইডেড +1, তাহলে কত আসে তোমার? 32+1 মানে 33। ভাইয়া ক্লিয়ার এই সবাই? এই টপিকটা তো বুঝছি। ভাইয়া এই টপিকটা তো বুঝছি, কিন্তু ভাইয়া আপনার এই বিভাজ্যের যে টপিকটা প্রথম দিকে পড়াইছিলেন ভাইয়া, যে 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 ও দ্বারা আচ্ছা, বিভাজ্য। ডিভিজিবিলিটি টেস্ট, সেটা হচ্ছে জি তোমার ভাই ভাই, বলি। এটা। মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা কোনগুলো? ধরো একটা বড় সংখ্যা, যেমন এই যে 198 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাটা থাকবে সেটা যদি, সেটার ডিজিট গুলোর যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা ডিভিজিবল। তাহলে 198, 9 আর 1-কে যোগ করলে 10, 10 আর 8-এ যোগ করলে 18, 18 3 দ্বারা ডিভিজিবল, তার মানে 198ও ডিভিজিবল। এটা হচ্ছে 3-এর লজিক। এরকম 4 5 6 7 9 11 13 এগুলা জানতে হয়। তো আমি বলছিলাম যে 6 পর্যন্ত তোমরা পরেরটা কি এইভাবে ভাই? টেকনিক ইউজ করবা। 4টা হচ্ছে শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা যায় তাহলে পুরো সংখ্যাটাই যাবে। আর 7, মানে শেষে দুটো ডিজিট যোগ করব? শেষের দুইটা ডিজিটকে যোগ করবা না, শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে ওই পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যাবে, সেটা বলছি। আর হচ্ছে তোমার বুঝতে পারছি। এই যে, তোমার এই যে 7
9, 11, 13 এগুলোর ক্ষেত্রে বলছি ম্যানুয়ালি তুমি ভাগ করে করে দেখবা, ঠিক আছে? ওইটুকু দেখো, ওকে। রেকর্ড ক্লাস দেখে জি। নিলে হয়ে যাবে। ওকে। এরপর দেখো, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে তারা প্রত্যেকে 1 পয়সা করে চাঁদা তুলে 90 টাকা দিল, শিক্ষার্থীর সংখ্যা কত? তো এখানে একটা শব্দ বাতিল হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকে তত সংখ্যক, কথাটা আছে তত সংখ্যক। তাহলে তুমি যদি এই টাইপের ম্যাথ করতে যাও, ধরে নাও যে শিক্ষার্থী সংখ্যা এক্স জন, তাহলে টোটাল তারা দিছে 10 পয়সা করে এবং তত সংখ্যক, তাহলে এক্স গুণ 10x পয়সা দিছি ইকুয়াল টু কত হয়েছে? 90 টাকা। তাহলে 90 লিখলে কি হবে? কারণ এখানে তো আমি পয়সা ধরছি, তাহলে এটাকে কি লিখতে হবে? 9,000। কথা বুঝছো? বলো। তাহলে কি আসলো আমার? 10x² ইকুয়াল টু 9,000, x² ইকুয়াল টু 900, এক্স ইকুয়াল টু 30। তাহলে 30 জন স্টুডেন্ট, মানে 900-কে তুমি যদি রুট করো তাহলেই কিন্তু এই 30 চলে আসে, এরকম আর কি। সবাই বুঝছো এই পর্যন্ত? রেসপন্স করো। জাস্ট এখানে আমি এক্স ধরে নিলাম শিক্ষার্থী সংখ্যা, আর চাঁদা দিছে তারা 10 পয়সা করে, তাহলে 10 এবং তত সংখ্যক মানে এক সংখ্যকই টাকা দিছে, মানে 10 পয়সা করে তারা এক সংখ্যক বার দিছে আর কি, এরকম একজনই। মনে করো সেখানে ধরো 5 জন আছে, তাহলে প্রত্যেকেই 10 পয়সা করে 5 বার দিছে। ক্লিয়ার সবাই? জি। ওকে। তুমি টিনা টিনা লিস্ট টানায় বলছো, তার মানে কি বুঝতে পারো নাই নাকি? বাকিরা বুঝছো? মানে ভাইয়া আপনার যতজন শিক্ষার্থী আছে ঠিক হ্যাঁ, ততবার ওই 10 পয়সা করে দিছে, তাই তো? হ্যাঁ, এই জন্যই না হলে তো আমরা যদি বলতো যে প্রত্যেকে 10 পয়সা করে দিছে, তাহলে এক সংখ্যক স্টুডেন্ট ইন্টু 10 পয়সা, শুধু 10কে গুণ তাহলে করতাম, কিন্তু এক্স তত কমন সংখ্যক। 10 দিতাম আমরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে তত সংখ্যক বলাতে এক্স কে আনা লাগছে, এই জন্য এটা 9,000 হয়েছে। আর মানে টাকার মানে যদি বলাতে তোমার। শিক্ষার্থী থাকে 5 জন, তাহলে 5 বার সে টাকা দিতে, তাহলে 10 গুণন 5। হ্যাঁ, এবার বুঝছি ভাইয়া। হ্যাঁ, ওকে। 3/20 এর দশমিক ভগ্নাংশ কত? ভেরি ইজি। নান তো হওয়ার সুযোগ নেই, কারণ এটা তো একটা ভ্যালু আছেই। নানও হইতে পারে যদি না মিলে, দেখি আমরা, মানে 3/20, এখন 20 দেখি 3-এর মধ্যে যায়, সম্ভবই না, একটা দশমিক দিতে হবে, দশমিক দিলে এটা 30 হয়ে যাবে, কতবার যাবে? একবার। হাতে থাকে কত? 10, 10-এর মধ্যে কি যায়? যায় না। তাহলে আরেকটা 100 শূন্য নিলে হয়ে যাবে 100, 100-র মধ্যে 20 কয়বার যায়? 5 বার যায়, তাহলে 15.15, এইটাই উত্তর। বুঝছো? মুখে মুখে করে ফেলছি, বুঝো নাই? বুঝছি ভাইয়া। ওকে। এক ব্যক্তি তার সম্পত্তির 3/1 ভাগ পুত্রকে দিছে, 3/1 ভাগ মেয়েকে দিছে, তারপরে কি 3/1, 5/1 ভাগ স্ত্রীকে দিছে, এবং বাকি অংশ এতিমখানায় দান করলো। দামের পরিমাণ যদি 8,000 টাকা হয়, তাহলে মোট সম্পত্তি কত? তাহলে এখানে যতগুলো অংশ অংশ দিয়ে দিছে সবগুলো অংশকে আমরা বের করি, টোটাল বের করি কত অংশ দিছে। যতটুকু বাইকে বাইকে বলতে মানে বাকি ছিল, ততগুলাই তো সে, তত সংখ্যকই তো সে এতিমখানায় দান করছে, যেটার অ্যামাউন্ট দেওয়া আছে 8,000। তাহলে সেই অংশটাকে যদি বের করতে পারি যে কত অংশ সমান দান করা অংশ, সেই তাহলে অংশ ভাইয়া সমান আপনার এই পুত্র, মেয়ে আর স্ত্রী এই তিনটা যোগ করে হ্যাঁ, 1 দিয়ে বিয়োগ দেবো, তারপর এক অত থেকে বিয়োগ সংখ্যকিত করব। ভাইয়া আপনার পরিমাণ রাইট। 8,000 টাকা, তাই তো? হ্যাঁ, তো দেখো, তোমার 3-এর 1 অংশ, 3-এর 1 অংশ, 5-এর 1 অংশ, এটা যোগ করো, তাহলে 15, 5, 5, 10, 3, 13, তাহলে 13/15 আসবে, এটা লসাগু করলে। এখন এতটুকু অংশ সে পুত্রকে দিছে, মেয়েকে দিছে আর স্ত্রীকে দিছে, বাকি অংশ সে দান করছে, তাহলে বাকি অংশ কতটুকু? বাকি অংশ সমান কি হবে? 1 - 13/15। বলবো ভাই এই এক কি? এক হচ্ছে পূর্ণ অংশ, আমরা পূর্ণ অংশকে অলওয়েজ এক ধরি, এটা মনে, এটা তো জানো যারা ম্যাথ করছো, মানে 6, 7 বা ক্লাস 4, 5-এ, পূর্ণ অংশকে এক ধরি না আমরা, ওইটা আর কি। তাহলে এটা কত হবে? 15-র 2 অংশ, রাইট? আচ্ছা, এখন দেখো, আর এই যে এক থেকে যখন কোনো কিছু ভগ্নাংশকে বিয়োগ করবা, তখন একটা টেকনিক বলে দেই। এত কিছু লিখে করতে হবে, 15-কে 15, 13/15 এভাবে লেখার দরকার নেই, তুমি জাস্ট এটা করবা, মানে 1 মাইনাস, মানে 13/15 তো
এই যে 1 থেকে বিয়োগ হইলে তখন এটা থেকে এটাকে বিয়োগ করে দেবা, তাহলেই হবে। নিচেরটা ঠিক থাকবে, উপরে নিচেরটা থেকে উপরটা বিয়োগ, তাহলে কত? 15 থেকে 13 গেলে 2। অন্য যে কোনো সংখ্যা দাও। সাপোজ 1 মাইনাস কত বাই কত লিখবো, একটা সংখ্যা দাও, সংখ্যা দাও, এনিথিং। 24/25। 24/25, তাহলে এটা হবে কত? 25 উপরে 1, 25 থেকে 24 বিয়োগ করলে এই আর কি, বুঝছো? এত কাহিনী করে অনেকেই করবে কি, 25 একে 25, এখানে 25-এ 25 তো কাটা যায়, 1 থাকে, তাহলে 1-এ 24 করলে 24, তাহলে বিয়োগ করলে 1, নিচে আছে 25। এইভাবে এত কাহিনী করার দরকার আছে? এত টাইম আছে? ডিরেক্ট বিয়োগ করে দিয়ে বসে দিবা। তাহলে এটা কত আসে? 2/5, 2/15, 2/15। এই যে আমার স্ক্রিনে এটার দাগ উঠতেছে না। হ্যাঁ, এই যে প্রবলেম। এখন দাগ উঠছে, কি অবস্থা হয়ে গেছে দাগ উঠতে, তখন আমার স্ক্রিনে ওঠেনি। এনিওয়ে, তো 2/15 মানে কি? 8,000 না? কারণ এই অংশই তো সে দান করছে। তাহলে 2/15 সমান যদি 8,000 হয়, পূর্ণ অংশ 1 সমান কত? জাস্ট উল্টে যাবে 8,000-এর সাথে, ইন্টু হবে 15/2। 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4,000, 4,000-এর সাথে 15 গুণ করলে 4×15 60, তাহলে 60,000। সবাই কি বুঝছো? জি ভাইয়া, বুঝছি। এভাবেই করতে হবে, এটার অন্য কোনো শর্টকাট আছে যদিও, থাকতে পারে, বাট আই গেস এটা বেটার। ওকে, সো এই ছিল আর কি তোমাদের ম্যাথের উপরে ফার্স্ট ক্লাস। তো এখন তোমাদের কাছ থেকে আমি জাস্ট একটু ফিডব্যাক নিতে চাই। এই যে ম্যাথ ক্লাস করে কি তোমরা নতুন কোনো কিছু শিখছো? মনে হয়েছে যে না আমি সামথিং নিউ কিছু শিখছি বা কিছু একটা? জি ভাইয়া। বাকিদের, তামান্না? জি ভাইয়া।